ওকে, তা এখানে এটা আমাদের রাজশাহী বোর্ড 2024-এর গ্রাফ দেওয়া আছে ভি ভার্সেস টি এর গ্রাফ। এটা ছিল বেগ নির্দেশ করতেছে আর এক্স অক্ষ বরাবর সময় নির্দেশ করতেছে, ভি ভার্সেস টি এর গ্রাফ বা বেগ ভার্সেস সময় গ্রাফ। ওকে, আচ্ছা এখন এখানে প্রশ্ন বলছে চিত্র ও ডি এবং এ বি সি একটি গাড়ি এবং মোটরসাইকেল। চিত্রে ও থেকে ডি পর্যন্ত একটা গাড়ি আর হচ্ছে এ বি সি পর্যন্ত একটা মোটরসাইকেল নির্দেশ করছে, আই গেস। হ্যাঁ, আচ্ছা বেগ নির্দেশ করে। আচ্ছা পি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে, লাইট পোস্ট ছিল না, ল্যাম্প পোস্টগুলো যে রাস্তার মধ্যে থাকে যে, তার পি বিন্দুতে একটা ল্যাম্প পোস্ট আছে। এখন গ নাম্বার হচ্ছে গাড়িটি ল্যাম্প পোস্ট কত বেগে অতিক্রম করবে, গাড়িটি ল্যাম্প পোস্ট কত বেগে অতিক্রম করবে। এখানে কিন্তু আমার বেগ জানা না, আমাকে এই ভিটা বের করতে হবে। বাট দেখো এই ল্যাম্প পোস্টে কিন্তু এই 20 আর 30 এর মাঝে বলতে 25 সেকেন্ডে আছে। এই গাড়িটা যে অতিক্রম করবে 0 থেকে ডি পর্যন্ত গাড়িটা যে যাবে, ওর এই 25 সেকেন্ডে বেগ বের করতে হবে। তাহলে আমি ল্যাম্প পোস্ট কত বেগে অতিক্রম করবে সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই ওডি গাড়ির ক্ষেত্রে, গাড়িটা কি ওডি না, ওডি গাড়ির ক্ষেত্রে। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে আমার এখানে আদি বেগ ছিল, ঠিক আছে, এটা আমার কিন্তু শেষ বেগ হবে, শেষ বেগ হবে না, যততে ক্রস করবো ওটাই আমার শেষ বেগ হবে না। কত সেকেন্ডে? 25 সেকেন্ডে। আচ্ছা তাহলে আমরা আদি বেগ, আদি বেগ, আদি বেগ সাইড নোটগুলো করে, আদি বেগ কত? আদি বেগ কত? 0 মিটার পার সেকেন্ড। ওকে, শেষ বেগ, শেষ বেগই তো ক্রস করবে, শেষ বেগই ক্রস করবে, ভি ইজ ইকুয়াল টু হোয়াট, শেষ বেগ বের করতে হবে। আচ্ছা দেন কি আছে? সময়, সময় t ইজ ইকুয়াল টু কত? 25 সেকেন্ড। আচ্ছা এখন কথা হচ্ছে আমার এখানে তো দ্রুত জানা নাই, ত্বরণ জানা নাই, তাহলে আমার প্রথম কাজ কি? আমার এ বের করতে হবে, ত্বরণ, ত্বরণ এ। আচ্ছা এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে আমাকে ত্বরণটা বের করতেই হবে, হয় ত্বরণ বের করবা নাহলে সরণ বের করবা, দুইটা একটা। সরণ তো বের করা সম্ভব হচ্ছে না, তা আমরা ত্বরণটা বের করি। ত্বরণের ফর্মুলা আমি জানি না, a is equal to v minus u divided by t, জানি তো। ত্বরণের সূত্র কি, মানে ফর্মুলা কি? শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই সময়। তাহলে আমরা এই রেখার ঢাল অথবা ত্বরণটা পেয়ে যাব। এই রেখার, এই রেখার, এই রেখার ও আর ডি রেখার ত্বরণ যদি বের করতে হয়, এই ও ডি রেখার শেষ বেগ কত? 45 না, এখানে কি 45 না, 45 মাইনাস আদি বেগ কত? 0 ডিভাইড বাই কত সেকেন্ডে গেছে? 30 সেকেন্ডে, ঠিক আছে। তা 45 ভাগ 30 কত আসে দেখি? 45 ভাগ 30 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা তো ত্বরণটা বের করে নিলাম, তাহলে ত্বরণ কি 1.5 মিটার স্কয়ার। আচ্ছা এখানে ত্বরণটা কিন্তু সমত্বরণ হবে, কারণ কি এই ও আর ডি কিন্তু সরল রেখা, এখানে হয়তো আট করতে একটু সমস্যা হয়েছে, বাট ও আর ডি কিন্তু সরল রেখা, ঠিক আছে। তা প্রতিটা বিন্দুতে ত্বরণ কিন্তু সেম, এই বিন্দুতে ত্বরণ যা, এই বিন্দুতে ত্বরণ যা, এই বিন্দুতে ত্বরণ যা, এই বিন্দুতে ত্বরণ যা, ওই জন্য আমি ত্বরণটা নিচ্ছি। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে সময় পাইছি, বেগ পাইছি, ইয়া পাইছি। আচ্ছা এখন এখানে কোনটা মিসিং আছে? রাশির মধ্যে কোনটা মিসিং আছে? ত্বরণ আছে, সময় আছে, বেগ আছে, সরণ নাই, তাই না? সরণ নাই, তো এমন একটা ফর্মুলা আনতে হবে যেখানে সরণ নেই। v is equal to u plus at, এটাই একটা ফর্মুলা যার মধ্যে s নাই, তাই না? আমার কালেকশনের মধ্যে কিন্তু s নাই, এন্ড এই ফর্মুলার মধ্যেও কিন্তু s নাই। তাহলে আমাকে v টাকে বের করতে হবে, u কত? 0 প্লাস a কত? 1.5 ইনটু t কত? 25, কত আসে? ইনটু 25 ইনটু 25 37.5 মিটার পার সেকেন্ড। ওকে, 37.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ 37.5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এইখানে কোনো এক জায়গায় 37.5। ওকে, এইখানে কোনো জায়গায়। ওকে, তাহলে আমরা ঘটনাটা দেখি। 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেল অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি? আচ্ছা ও আর ডি 30 সেকেন্ডে কতটুকু অতিক্রান্ত দূরত্ব পার করছে, বলতে কতটুকু দূরত্বে গেছে, আর এ থেকে বি, বি থেকে সি পর্যন্ত এই মোটরসাইকেল কতটুকু দূরত্ব পার করছে।
আচ্ছা প্রথম আমরা ওডির ক্ষেত্রে দেখি, ওডি যেহেতু সহজ হবে ওডিটা দেখি। ওডি এর ক্ষেত্রে ওডির ক্ষেত্রে আদি বেগ কত ছিল 0, শেষ বেগ কত 30 সেকেন্ড, শেষ বেগ কত 45। আচ্ছা মিটার পার সেকেন্ড ওকে। আচ্ছা সময় টি 30 সেকেন্ড, এস ইকুয়াল টু হোয়াট। আচ্ছা এখানে আমাদের ত্বরণটা লাগতেছে না, এস এ নাই ত্বরণ নাই, ভি টি এমন একটা ফর্মুলা যার মধ্যে ত্বরণ নাই, কোনটা এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইনটু টি। এটা একটা ফর্মুলা, এটা ছিল মানে গড়বেগ টাইপের ফর্মুলা, একটা ফর্মুলা যার মধ্যে আমরা ত্বরণের ইউজ নাই ওকে। তাই এখানে আমরা এস এর ইউজ করতে পারি, এস বের করতে হবে। আচ্ছা ইউ কি 0 প্লাস ভি কোনটা 45 ডিভাইড বাই 2 ইনটু টি কত 30 ওকে। কত আসে 15 ইনটু 45 ইনটু 15 675 মিটার, ঠিক আছে। তো ওডি গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 675 মিটার। এখন কথা হচ্ছে এবিসি গাড়ির ক্ষেত্রে, এখন হচ্ছিল এবিসি মোটরসাইকেলের ক্ষেত্রে, মোটর সাইকেলের ক্ষেত্রে, ঠিক আছে। প্রথমে আমার এবি এর দূরত্বটা বের করতে হবে, দেন এই যে এই রেখা পর্যন্ত গেছে সমবেগে সেটা বের করতে হবে। আচ্ছা এবি এর ক্ষেত্রে প্রথমে এবি এর দূরত্ব, আচ্ছা আবার আদিবেগ কত, এখানে কিন্তু আদিবেগ কিন্তু 15, দেখো আদিবেগ কিন্তু 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা শেষ বেগ কত, এই বি বিন্দুতে শেষ বেগ কত 30, শেষ বেগ 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা সময় কত, দেখো বি পর্যন্ত সময় কিন্তু 10, টি হচ্ছে 10 সেকেন্ড ওকে, টি হচ্ছে 10 সেকেন্ড। আর বের করতে হবে কি এস ইকুয়াল টু হোয়াট, দেন সেম ফর্মুলা ইউজ হবে, কারণ এই ফর্মুলাতে এ নাই আর এই ফর্মুলাতেও এ নাই, সেম ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করে বেশি সুইটেবল হবে তাই না। যেহেতু এ নাই, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইনটু টি। এটা কিন্তু ত্বরণের সূত্র না, আমরা ত্বরণের সাথে মিলাই ফেলিও না, ত্বরণ কিন্তু ভি মাইনাস সি ডিভাইড বাই 2 ডিভাইড বাই টি, এটা কিন্তু ত্বরণের সূত্র না ওকে। আচ্ছা 15 প্লাস ভি কত 30 ডিভাইড বাই 2 ইনটু টি কত 10 সেকেন্ড ওকে। তাহলে দেখি কত আসে, $225 মিটার। আচ্ছা এটা তো এবি এর দূরত্ব গেল, এটা কিন্তু এবি এর দূরত্ব গেল, ঠিক আছে। এখন আমার কাজ করতে হবে কি বি আর সি এর ক্ষেত্রে, বি সি এর ক্ষেত্রে, বিসি এতে দেখো কিন্তু সমবেগে গেছে, সমবেগে গেলে কি হবে, সমবেগের সূত্র কি আছে এখানে, ভি কত 30 না 30 তাই না, 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখন আমাকে এস বের করতে হবে, এস ইকুয়াল টু হোয়াট, আর টি কত, এখান থেকে এখানে টি কত 30 থেকে 10 মাইনাস করলে কত আসে 20 সেকেন্ড, এখান থেকে এখানে 20 সেকেন্ড, ঠিক আছে 20 সেকেন্ড। আচ্ছা এখন যেহেতু সমবেগে চলতেছে তা এস ইকুয়াল টু ভিটি, এই ফর্মুলা ইউজ করলে হয়ে যাচ্ছে, তা 30 ইনটু সময় কত 20, 3 দুগুণে 60 মিটার ওকে। তা একটু জায়গা কি না 60 কেন 600 মিটার, 600 মিটার ওকে। তা একটু জায়গা কত 600 মিটার। তাহলে আমার এ বি আর বিসি, আচ্ছা দেখি তো দেখা যাচ্ছে কিনা, ওকে নিচে লেখা লাগবে। তাহলে এবিসি পথ, এবিসি পথ কি এবি প্লাস বিসি, ঠিক আছে। এবি কত, এবি কত বেরিয়েছে, এবি কত বেরিয়েছে 225 যোগ 600, 225 যোগ 600 তাই না, 6 7 825 মিটার। তাহলে মোটরসাইকেলের দূরত্ব বেড়েছে কত 825 মিটার। আর আর কি জানি বলে এই ওডি গাড়ির দূরত্ব বেড়েছে কত 675 মিটার। তার মানে এরা দুজন সমান হতে পারবে না, এরা দুজন সমান হতে পারবে না ওকে। তাহলে এরা দুজন সমান হতে পারবে না ওকে। ডান, আমাদের গতি চ্যাপ্টারে একটা কোশ্চেন ডান ওকে। তার নেক্সট কোশ্চেন এখানে বলছে 2 কেজি ভরের একটি পাথর 30 মিটার উচ্চ স্থান থেকে ভূমিতে ছেড়ে দেওয়া হলো, পাথরটি স্প্রিং এর উপর পড়লো আর স্প্রিং ধ্রুবক দেওয়া আছে। আর গ নাম্বার কোশ্চেন হচ্ছে স্প্রিং কতটুকু সংকুচিত হবে। আচ্ছা ধরো এটা ভূমি, ঠিক আছে, আর এটা হচ্ছে 30 মিটার উঁচু একটা বিল্ডিং,
এটার উচ্চতা কত, এইচ কত, 30 মিটার। আচ্ছা, আর এই ভূমিতে একটা স্প্রিং লাগানো আছে, ভূমিতে কি লাগানো আছে, স্প্রিং লাগানো আছে। তা এখান থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হলো, এই পাথরটাকে নিচের দিকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পর এই পাথরটা কি নিচে পড়বে, পড়ার পর স্প্রিংটা কি একটু সংকুচিত হবে না, স্প্রিংটা কি সংকুচিত হবে না, পাথরটা যে নিচে পড়ে, এই পাথরটা যে নিচে পড়ে পড়ার পর স্প্রিংটা সংকুচিত হবে না। এখন কথা হচ্ছে কতটুকু সংকুচিত হবে। আচ্ছা, আমরা সংকুচিত হওয়ার জন্য আমরা কৃতকাজ ইকুয়াল টু কি জানি, স্প্রিং এর কৃতকাজ W ইজ ইকুয়াল টু কি জানি, হাফ কে এক্স স্কয়ার। আমার তো সংকুচিত কি এই x এর মান তো লাগবে, তাই না, এটাই তো সরণ, এটাই তো সরণ বা হচ্ছিল যতটুকু সংকুচিত হবে, সংকুচিত হবে এই x এর মানটা বের করতে হবে, তাই না। এখন কথা হচ্ছে এই কৃতকাজটা যদি জানা থাকে তাহলে আমরা x এর মান বের করার কোনো ব্যাপারই না। আর এটা কৃতকাজ কি হবে, ওই যে উপর থেকে নিচে যে ফেলাইলাম এর মধ্যে যে গতিশক্তি সঞ্চিত হয়েছে, এর মধ্যে যে গতিশক্তি সঞ্চিত হয়েছে এটাই হবে কৃতকাজ, তাই না। এর মধ্যে যে গতিশক্তি সঞ্চিত হয়ে গেছে এটাই হবে কৃতকাজ। তাহলে এই বিন্দুতে, এই 30 মিটার নিচে এই বিন্দুতে গতিশক্তি কত সেটা আমরা বের করব। ওকে, তো আমরা গতিশক্তি ই কে কি জানি, ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার তো এখানে বেগ জানা নেই, তাই না। আচ্ছা, আমরা এটাকে হাফ এম রাখি, ভি স্কয়ার কি জানি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, এটা আমরা জানি না, জানি, তাহলে ভি স্কয়ার কি ইউ স্কয়ার প্লাস 2gh। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার ইউ কত, আদিবেগ কত ছিল, আদিবেগ কি 0 মিটার পার সেকেন্ড ছিল না, স্থির ছিল না এর উপরে, এর আদিবেগ কত, 0 মিটার পার সেকেন্ড ছিল, ঠিক আছে। এর উচ্চতা কত 30 মিটার, আর যেত 9.8। আচ্ছা, আদিবেগ যদি 0 হয় তাহলে কি থাকতেছে, হাফ থাকতেছে। আচ্ছা, এম এর মান কত, 2 কেজি না, 2 থাকতেছে ইনটু আদিবেগ 0 থাকতেছে প্লাস 2 ইনটু 9.8 ইনটু 30, তাই না। দেখো 30 মিটার নিচে নামছে তাই 30, জি এর মান কি 9.8, জি এর মান 9.8 আর 2। ওকে, আচ্ছা এই 2 কাটা চলে যাচ্ছে, তাই না। এই 2 কাটা চলে গেলে কি থাকতেছে, জাস্ট 2 ইনটু 9.8 ইনটু 30, তা কত হয়, 2 ইনটু 9.8 ইনটু 30, এটা কিন্তু আমরা ক্লাসে করছি 588 জুল, ঠিক আছে। এটা কিন্তু আমার কৃতকাজ, এই বস্তুটা নিচে পড়াতে যে গতিশক্তি উৎপন্ন হয়েছে, গতিশক্তি একটা কাজ না, এইটা কি W না, এই W দিয়ে কি x এর উপর পড়বে না। আচ্ছা, এই W বলতে এই কাজ দিয়ে যদি স্প্রিং এর উপর পড়ে, তাহলে আমরা কি লিখতে পারি, স্প্রিং কি লিখতে পারি 588 ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে এই দুটোকে উপরে নিয়ে আসতেছি, তো 588 গুণন 2 কত আসে, 1176 ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। আচ্ছা, কেটাকে নিচে নিয়ে আসা যায় না, নিচে কে নিয়ে আসতেছি। ওকে, তাহলে শুধু যদি আমি x বের করতে চাই, x হলো কি √1176 ডিভাইড বাই k এর মান কত, k এর মান দেওয়াই আছে 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5, তা কত আসছে দেখি, √1176 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 5, 0.1084 মিটার, অথবা এটাকে যদি 100 দ্বারা গুণ করি, অথবা 10.84 সেন্টিমিটার সংকুচিত হবে, স্প্রিংটা কত সংকুচিত হবে, 10.84 সেন্টিমিটার সংকুচিত হবে। এটাই তো, এখানে আর অন্য কিছু নেই। ওকে, এখন আসি নেক্সট মেথড, যে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পর যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। আচ্ছা, আমরা আবার ওই বিল্ডিংটা আর্ট করি, যেটা আমার 30 মিটার উচ্চতার বিল্ডিং ছিল। ওকে, এখান থেকে এই পাথরটা ফেলে দেওয়া শুরু করছি, তাই না। আচ্ছা, এখন কথা হচ্ছে এই বিল্ডিংটার উচ্চতা কত দিয়েছিলাম আমরা, 30 মিটার। আচ্ছা, এখন কথা হচ্ছে এই পূর্ব মুহূর্তে বলতে এইখানকার ই কে বলতে গতিশক্তি আর ইপি বলতে পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, গতিশক্তি আর বিভব শক্তির যোগফলে কি যান্ত্রিক শক্তি না, এইখানকার যান্ত্রিক শক্তি। আর এই বস্তুটা পড়ার 2 সেকেন্ড পর এই বস্তুর ই কে
আর ইপি প্লাস কি যান্ত্রিক শক্তি না, যান্ত্রিক শক্তি সমান হয় কিনা, বলতে এই অবস্থায় যান্ত্রিক শক্তি বের করতে হবে আর এই অবস্থায় যান্ত্রিক শক্তি বের করতে হবে। আচ্ছা যান্ত্রিক শক্তি, আচ্ছা আমি প্রথমে লিখি এর ঘ নাম্বার, সরি এটা ঘ নাম্বার। ওকে, কি লিখছে, পাথরটি ছেড়ে দেয়ার পূর্ব মুহূর্তে, ওকে মুহূর্তে। আচ্ছা যান্ত্রিক শক্তি বের করতে হবে। যান্ত্রিক শক্তি কি, গতিশক্তি ইকে যেটাকে বলি আমরা ইকে যোগ বিভব শক্তি অথবা ইপি যাকে বলি আমরা। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে আমার ওই মুহূর্তে এই বিন্দুতে কি স্থির ছিল না। আচ্ছা গতিশক্তি ইকুয়েশন কি, হাফ এম ভি স্কয়ার প্লাস এম জি এইচ, বিভব শক্তি এটা। আচ্ছা এখন কথা হচ্ছে এই মুহূর্তে বেগ কি শূন্য ছিল না, এই মুহূর্তে বেগ যদি শূন্য থাকে তাহলে হাফ ইন্টু এম ইন্টু জিরো স্কয়ার কি পুরোটা জিরো হয়ে যাচ্ছে না, প্লাস এম এর মান কত 2 কেজি, এম এর মান কত 2 কেজি, 2 ইন্টু জি এর মান কত 9.8 ইন্টু এইচ কত, এখানকার বিভব শক্তির এইচ কি হবে, বিভব শক্তির এইচ কিন্তু ভূমি হতে উচ্চতা, এটা কিন্তু লিখে রাখো, এটা একটা নোট করে রাখো, ভূমি হতে উচ্চতা। তা এই এইচ পরিমাপ করো, ভূমি থেকে উচ্চতা পর্যন্ত কত মিটার উচ্চতায়, 30 মিটার উচ্চতায়, 30 তা কত আসবে 0 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 30, তখন দিলাম 580 এমন দেখছিলাম না, 2 ইন্টু 9.8 ইন্টু 30, হ্যাঁ 588 জুল। ওকে, তাই নাকি পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে যান্ত্রিক শক্তি বের হয়েছে। ওকে, এটা হচ্ছে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে যান্ত্রিক শক্তি বের হয়েছে। এখন কথা হচ্ছে আমার এইটার কাজ তো শেষ, হ্যাঁ এখন কথা হচ্ছে এই চিত্রটার 2 সেকেন্ড পর পাথরটা ছিল তো এইখানে, ঠিক 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড t = যখন 2 সেকেন্ড পর পাথরটি এসএম কোথায় হবে, এটা আমাকে বের করতে হবে। এখান থেকে পড়াশোনা হয়েছে এই পর্যন্ত কত দ্রুত নামছে এটা আমাদের বের করতে হবে, তা আমাদের এস বের করতে হবে তাই না। আচ্ছা তাকে এসটা বের করি। আচ্ছা এই জায়গা তো জায়গায় হবে না মনে হচ্ছে, যে বড় বড় লিখছি জায়গায় হবে না। আচ্ছা এখানে আদিবেগ কত 0, আদিবেগ 0, শেষ বেগ জানি না, বেগের দরকার নেই, সময় জানা আছে কত 2 সেকেন্ড। আচ্ছা বের করতে হবে কি s = হোয়াট, আর g কত 9.8 তাই না। দেখো s g t আছে, v নাই, v না দিলে কোন ফর্মুলা ইউজ করা যায়, s = ut প্লাস হাফ g t স্কয়ার, এই ফর্মুলা ইউজ করা যায় না। যদি v না থাকে আমার ইকুয়েশনে u আছে, t আছে, s আছে, g আছে, v নাই, v না দিলে এই ইকুয়েশন ইউজ করা যায় না, এই ইকুয়েশন ইউজ করলে, কারণ এই ইকুয়েশনে আমরা v নাই। আচ্ছা এখন কথা হচ্ছে ut, u এর মান তো 0 মিটার পার সেকেন্ড, তাই কি 0 হয়ে যাচ্ছে, প্লাস হাফ এর মান থাকবে 9.8 থাকবে ইনটু t কত 2 সেকেন্ড না, তাহলে 2 স্কয়ার, তাহলে কত আসছে দেখি, ইনটু 9.8 ইনটু 2 স্কয়ার, এখানে আসছে 19.6 মিটার, 19.6 মিটার কোথায়, এই উপর থেকে এই পর্যন্ত দূরত্ব তো 19.6 মিটার, ঠিক আছে। উপর থেকে এইটা বস্তু সরণ, বস্তু ছিল এখানে 19.6 মিটার নিচে, তাহলে এখন আমাকে ভূমি থেকে উচ্চতা পরিমাপ করতে হবে, কারণ কি বিভব শক্তিতে ভূমি থেকে উচ্চতা পরিমাপ করতে হয়, বিভব শক্তিতে ভূমি থেকে উচ্চতা পরিমাপ করতে হয়, আর গতিশক্তিতে বস্তু কোথা থেকে কোথায় গেল সেই উচ্চতা ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে 30 মাইনাস 19.6 কত আসছে 10.4, এটা কি ভূমি হতে উচ্চতা, হলো 10.4, আর এই উচ্চতা থেকে 2 সেকেন্ড পর কত দূর যাবে 19.6, আর ভূমি হতে উচ্চতা কত 10.4, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা এদের গতিশক্তি বের করি। আচ্ছা এই জায়গাটা নোট করে রাখো যে প্রথম অবস্থায় গতিশক্তি হচ্ছে 5.88, এটা ভুলে যাও না, ঠিক আছে।
প্রথম অবস্থায় বেড়েছে কি 5.588, ওকে, দশমিক না 588 জুল, ঠিক আছে, লিখে রাখলাম সাইডে একটু, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা সেম কাজ করব, এই জায়গাটা মুছে দিই। এখন আমরা সেম কাজ করব। কিভাবে সেম কাজ করব? এখন আমরা এই জায়গার এই 2 সেকেন্ড পর যান্ত্রিক শক্তি বের করব। 2 সেকেন্ড পর যান্ত্রিক শক্তি, ঠিক আছে, কি হবে? ইকে প্লাস ইপি, ওকে। আচ্ছা, ইকে প্লাস ইপি হাফ এম ভি স্কয়ার প্লাস এম জি এইচ, ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভি স্কয়ার তো মান নাই, ভি স্কয়ার কি লিখবো? হাফ এম ভি স্কয়ার কি লেখা যায়? ইউ স্কয়ার প্লাস 2gh লেখা যায় প্লাস এম জি এইচ। এখন কথা হচ্ছে এই দুইটা এইচ কিন্তু আলাদা, এই দুইটা এইচ কিন্তু আলাদা। এটা বিভব শক্তির এইচ, বিভব শক্তির এইচ কই মাপবো? ভূমি হতে উচ্চতা। আর এটা গতি শক্তির এইচ, গতি শক্তির এইচ কই মাপবো? বস্তু কোথা থেকে কোথায় গেছে, উপর থেকে নিচে আসছে না, এই এইচ মাপবো গতি শক্তির জন্য। আর বিভব শক্তির এইচ কোনটা? এই ভূমি হতে উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, আবার আদিবেগ কি ছিল? আদিবেগ এখানে আদিবেগ তো শূন্যই ছিল, তাই না? তাহলে এখানে কি থাকতেছে? হাফ এম, হাফ এম। আচ্ছা, এখন কথা হচ্ছে আদিবেগ তো শূন্য, শূন্য প্লাস 2 × 9.8। এখন আমরা এইচ কই নিব বলো তো? এখন আমরা এইচ কই নিব, দেখি তো সব ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা এইচ কই নিব? এইচ আমরা নিব কি? বস্তুর সরণ কোথা থেকে কোথায় করছে, বস্তুর সরণ কোথা থেকে কোথায় করছে। কারণ আমার এখানে তো গতিশক্তির ক্ষেত্রে বস্তুর সরণ ধরবো, তাই না? ও যে নিচ থেকে উপরে উঠতো, নিচ থেকে উপরে উঠতো, তখন আমার ভূমি থেকে উচ্চতা এইচ ধরতাম। যেহেতু গতিশক্তির ক্ষেত্রে ও উপর থেকে নিচে আসছে, তাই ওর এইচটা ধরবো উপর থেকে নিচ বরাবর, ওকে। তাহলে এইচ কত? এইচ কত? 19.6, ওকে, প্লাস এম কত? আচ্ছা, এম এর মান কত? 2 ইনটু জি কত? 9.8 ইনটু এখন গতিশক্তির বিভব শক্তির এইচ কত? বিভব শক্তির এইচ কত? ভূমি হতে উচ্চতা না, বস্তু কই থেকে দেব? বিভব শক্তির এইচ ভূমিতে উচ্চতা মাপবো 10.4, ওকে। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে, আচ্ছা এখানে আমি এম এর মানটা বসাই দিই, হ্যাঁ, এম এর মানটা আমি বসাই দিই, আন্দাজে লিখে লাভ কি? আচ্ছা, এইটু কাটা চলে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে থাকতেছে কি? 2 × 9.8 × 19.6 প্লাস 2 × 9.8 × 10.4, ওকে। তাহলে দেখি আলটিমেট রেজাল্টটা আমার কি আসে? 2 × 9.8 × 19.6 প্লাস 2 × 9.8 × 10.4, সেম আসছে 588 জুল। তার মানে কি? প্রথম অবস্থায় গতির বিভব শক্তি প্রথম অবস্থায় কি ছিল? প্রথম ক্ষেত্রে কত আসছিল? যান্ত্রিক কত আসছিল? যান্ত্রিক শক্তি কত আসছিল মনে আছে না? 588 লিখে রাখতে চাই, 588 জুল, ওকে। দেন দেখো 2 সেকেন্ড পর আমার ওইটাই আসছে, 2 সেকেন্ড পর ওইটাই আসছে, তার মানে যান্ত্রিক শক্তি সমান হবে বা যান্ত্রিক শক্তি মিততা মেনে চলবে, ওকে, ডান। ওকে, তা এটা হচ্ছিল 6th চ্যাপ্টার আয়তন ম্যাথ আর কি। এখানে দৃশ্যকল্প 1, এখানে যে সংশোধিত করা হয়েছে, এইখানে মানটা নিজে দিচ্ছি, কারণ হচ্ছে এখানে হয়তো কোশ্চেনে ভুলে এই মানটা দিতে ভুলে গেছিল, হ্যাঁ। তোদের কোশ্চেন এখান থেকে শুরু আছে, কিন্তু এই মান ছাড়া কোশ্চেনটা সলভ করা সম্ভব না। আচ্ছা, কারণ বস্তুর ছিল কত তাপে তো জানতে হবে, তাই না? সেটা না জানলে আমরা তো বের করতে পারবো না। আচ্ছা, এখন কথা হচ্ছে 133.55 ডিগ্রি সেলসিয়াস 700 গ্রাম ভরের একটি বস্তুকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে, কত গ্রাম পানি? 262.5 গ্রাম পানিতে নিমজ্জিত করা হলো। মিশ্রণের তাপমাত্রা 50, মানে পানির তাপমাত্রা ছিল 30 ডিগ্রি। দেন এই বস্তুকে ঢালার পর মানে ইকুয়াল যে তাপমাত্রা আসছে সেটা হচ্ছে 50। ধরো এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটাকে আমরা এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটাকে আমরা পানিতে ঢালছি। কোথায় ঢালছি? ধরো
এখানে পানি ছিল, এই পানিতে ঢালছে, এই বস্তুটাকে আমরা এই পানিতে রাখার ফলে এই পানি ছিল হলো 30 ডিগ্রি সেলসিয়াস, এই পানি ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এই বস্তুটা আসার ফলে এর থেকে হিট পানিতে যাচ্ছিল, পানি এর থেকে হিট নিচ্ছিল, তাই না? এটা যেহেতু তাপ বেশি, টেম্পারেচার বেশি, এর টেম্পারেচার কম, তা এই হিট বর্জন করতেছিল আর এই হিট গ্রহণ করতেছিল। গ্রহণ বর্জন করতে করতে একটা সময়ে এসে থিটা তাপমাত্রায় এসে এরা দুজন স্টপ হয়ে যায়। কেন? এই বর্জনের তাপ আর গ্রহণের তাপ সমান হয়ে যায় বলে এরা থিটাতে এসে আটকে যায়। ঠিক আছে? এই থিটা তাপমাত্রায় এসে এ আর তাপ গ্রহণ করতেছিল না আর এও তাপ বর্জন করতে ছিল না, এরা দুজন সেম। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে, ওকে, এটা মিশ্রণের তাপমাত্রা হলো 50, এই থিটার মান কত? 50 দেওয়া আছে। ঠিক আছে, ওই জন্য বলছে যে এখানে তাপমাত্রা বা ম্যান্ডেটরি দেওয়া থাকবে, বাট এখানে দেয় নেই। আচ্ছা, হোক। দৃশ্যকল্প 2, 500 গ্রাম ভরের অপর একটি বস্তু, যেটা হচ্ছে তাপমাত্রা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে, 80 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে, মানে ছিল T2 বা T1 করছে T2, মানে কি এই 80 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে, এটার মানে আমাদের বোঝানো উচিত এটা কিন্তু ডেল টি এর মান, ডেল টি এর মান। ডেল টি মানে কি? ছিল একটা, দেন হইছে আর একটা, এই দুটো পার্থক্যটাই হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আচ্ছা, বৃদ্ধি করলে এত জুল তাপ প্রয়োজন, এইটা এত জুল তাপ, এটা কি? এটা কি কিউ এর মান, তাই না? তাপ প্রয়োজন। আচ্ছা, এটা হচ্ছে আমার উদ্দীপকের বেসিক। উদ্দীপকের বেসিক দেখি ভিডিওগুলো অফ করে রাখছি কিনা, না, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার উদ্দীপকের বেসিক। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা গ নাম্বার কোশ্চেনটাকে সলভ করি। গ নাম্বার কোশ্চেন সলভ করি। গ নাম্বার কি বলছে? পানির গৃহীত তাপ কত? পানির গৃহীত তাপ কত? এই বস্তুটাকে পানিতে রাখার ফলে পানির গৃহীত তাপ কত? আচ্ছা, তাহলে আমাকে গ নাম্বারের জন্য সলভ করতে হবে পানির গৃহীত তাপ। আচ্ছা, তা পানির গৃহীত বানানে তো ভুলে গেছি, গৃহীত তাপ। ওকে, Q ইকুয়াল টু M S ডেল T। ওকে, এখানে S হচ্ছে স্পেসিফিক হিট বা হচ্ছে আপেক্ষিক তাপ। পানির আপেক্ষিক তাপ কিন্তু পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200। ঠিক আছে, 4200। আচ্ছা, আপেক্ষিক তাপের একক হয়তো কি হবে? জুল পার হচ্ছে কেজি পার কেলভিন। ঠিক আছে, জুল পার কেজি পার কেলভিন। ওকে, জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা, এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ। আর আর ডেলটি কত? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 50 এ দিয়ে গেছে, তাই না? ডেলটি হচ্ছে 50 মাইনাস 30 কত হবে? 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস অথবা হচ্ছে 20 ডিগ্রি কেলভিন। ঠিক আছে, কারণ দুইটা সেলসিয়াস মাইনাস করলে আর দুইটা কেলভিন মাইনাস করলে মান সেমই আসে। আচ্ছা, আর এম কত? পানিতে, তাই না? পানির গৃহীত তাপ। আচ্ছা, এম কত? পানির এম কত? এটা না, আবার বস্তুর এম নিও না, পানির এম, পানির ভর কত? 262.5 গ্রাম। 262.5 গ্রাম, এটাকে 1000 দ্বারা ভাগ করলে কেজিতে আসবে। 1000 দ্বারা ভাগ করলে কয়টা আসবে? 1 2 3, মানে হলো 0.625 262.5 ভাগ 100 হবে 0.2625 কেজি। ওকে, তা আমায় গৃহীত তাপ বের করতে বলছে। গৃহীত তাপ কি? এ কিউ বের করতে বলছে, তাই না? তাহলে এম কত? 0.2625 ইনটু স্পেসিফিক হিট কত? 4200 ইনটু ডেলটি কত? 20। তাহলে কত আসছে আমার এখানে? 4200 ইনটু 20, 22050। ঠিক আছে,
22050 জুল। ওকে, 22050 জুল। এটা কিন্তু পানির ক্ষেত্রে, ঠিক আছে। এখানে আবার যে ভরটার ক্ষেত্রে এটা কিন্তু পানির ভরে নিবা, পানির ভর নিবা, বস্তুর ভর নিতে যাও না, ধরা খেয়ে যাবা, ঠিক আছে। যখন বস্তুর জন্য হিসাব করবো তখন বস্তুর ভর, যখন পানির জন্য হিসাব করবো তখন পানির ভর। এই তো গ নাম্বার আমার এটা 22050 জুল, এটা কি পানির গৃহীত তাপ। ওকে, গ নাম্বার শেষ। এখন ঘ নাম্বার, এটা তোলা হয়ে গেলে ডান, ঠিক আছে। আচ্ছা, গৃহীত তাপটা লাগতে পারে 22050। আচ্ছা, গৃহীত তাপটা আমাদের ঘ নাম্বারে লাগতে পারে। আচ্ছা, গ নাম্বার আমাদের হয়েছে। এখন ঘ নাম্বার বলছে দৃশ্যকল্প 1 ও দৃশ্যকল্প 2, আমি এটা একবার লিখছি, দৃশ্যকল্প 1 ও 2 এর বস্তু কোন উপাদান দিয়ে তৈরি। তাহলে প্রথমে আমরা দৃশ্যকল্প 1 দেখি, বস্তু কোন উপাদান দিয়ে তৈরি। তাহলে আমরা দৃশ্যকল্প 2 দেখব, বস্তু কোন উপাদান দিয়ে তৈরি। আচ্ছা, দৃশ্যকল্প 1 এর কি বলছে, 133.55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 700 গ্রাম ভরের একটি বস্তুকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে নিমজ্জিত করা হলো। পানির মিশ্রণের তাপমাত্রা 50। আমার এখানে যে বস্তুটা ছিল, এই বস্তুটার ভর, এই বস্তুটার এম দেওয়া আছে ছিল 700 গ্রাম অথবা 0.70 কেজি, ঠিক আছে। আর এটা তাপমাত্রা, টেম্পারেচার দেওয়া আছে ছিল 133.55, ঠিক আছে। আবার অপরদিকে একটা পানির পাত্র, এখানে আমরা পানি নিচ্ছি, এই পানির টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এই পানির ভর এম ড্যাশ দিয়ে দিছি, আচ্ছা এটা টি ড্যাশ দিই, এম ড্যাশ কত দেওয়া আছে, পানির ভর কত দেওয়া আছে 262.5 অথবা হচ্ছে 0.2625 কেজি, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি উপাদান তৈরি, উপাদান। আচ্ছা, পানির স্পেসিফিক হিট কত ছিল 4200 জুল পার কেলভিন পার কেজি, ঠিক আছে। এই স্পেসিফিক হিট পানি, তাহলে আমার এর স্পেসিফিক হিটটা বের করতে হবে না, এস ইকুয়াল টু হোয়াট, এই বস্তুর স্পেসিফিক হিট বের করতে হবে না। তাহলে তাই বুঝে যাব যে বস্তু, কি জানি বলে, কি বলে, বস্তু কি উপাদানে তৈরি, তাই না। কারণ প্রতিটা বস্তু স্পেসিফিক হিট হচ্ছে কনস্ট্যান্ট। যেমন হচ্ছে টিনের হচ্ছে 210, দেন কপারের হচ্ছে কত, কপারের হচ্ছে 377, হ্যাঁ। আবার পানির হচ্ছিল 4200। তা এক একটা বস্তুর স্পেসিফিক হিট কিন্তু এক এক রকম। তাহলে যে বস্তু স্পেসিফিক হিট ওটা কিন্তু কনস্ট্যান্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে এই বস্তুর তাপ কি করবে, এটা বেশি হিটের না, এই বস্তুর তাপ কি, তাপ বর্জন করবে, আর এই কি তাপ গ্রহণ করবে। তা এ তাপ বর্জন করবে, এ তাপ গ্রহণ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ দুইজনের তাপ থিটা সমান না হয়, যতক্ষণ না দুইজনের তাপ থিটা সমান না হয়। এখন কথা হচ্ছে এই থিটা কিন্তু 50 দেওয়াই আছে, 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এই থিটা কিন্তু দেওয়াই আছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এই পানি অলরেডি 50 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসছে, ঠিক আছে। এই বস্তু কিন্তু 50 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেছে। ওকে, তার কথা হচ্ছে স্পেসিফিক হিট কত, স্পেসিফিক হিট কত, এও কিন্তু 50 পর্যন্ত আসবে, এও কিন্তু 50 পর্যন্ত আসবে। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা ক্যালোরিমিতির নীতিটা জানি, কি জানি, ক্যালোরিমিতির নীতি কি, গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ, ঠিক আছে। গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ। আচ্ছা, এখানে গৃহীত তাপ কি, এম এস ডেল টি। আচ্ছা, আর বর্জিত তাপ কি, গৃহীত তাপ কি করছে, পানি করছে না, তা ড্যাশ দিয়ে দিই, হ্যাঁ ড্যাশ দিয়ে দিই। আচ্ছা, আর বর্জিত তাপ কি, এম এস ডেল টি, তাই না। আমাকে এই এসটাকে বের করতে হবে, বর্জিত তাপে এই এসটাকে বের করতে হবে। আচ্ছা, তা এই ক্ষেত্রে এম কত, 0.2625 ইনটু স্পেসিফিক হিট কত,
4200 4200 ইনটু ডেল টি কত 30 থেকে 50 এ গেছে আপ হইছে তাই না 30 থেকে 50 এ গেছে মানে কি 50 - 30 আপ হইছে যেহেতু 30 থেকে 50 এ গেছে 50 - 30 আচ্ছা ইজ ইকুয়াল টু m কত এখন এই বস্তুকে m কত 0.7 কেজি ইনটু স্পেসিফিক হিট কত বের করতে হবে এটাকে আমাকে বের করতে হবে ইনটু ডেল টি কত ছিল 133 দেন থিটা পর্যন্ত যাবে তাই না 133 দেন থিটা পর্যন্ত যাওয়ার পরে থেমে যাবে তাহলে কি হবে 133.55 মাইনাস 50 ঠিক আছে 133.55 মাইনাস 50 50 পর্যন্ত যে থেমে যাবে আচ্ছা এখন এখান থেকে s এর মানটা বের করি s এর মান বের করব আচ্ছা আমি একটু সাইডে লিখি হ্যাঁ নাকি এখানে লিখে দিই ওকে এটা কি আমার এই পুরোটার সাথে এটা আর এটা ভাগ করে দেব তাহলে আমার s এর মানটা বের হয়ে আসতেছে তাই না এই পুরোটার সাথে এই 0.7 জায়গা নেই তো ওইজন্য এইভাবে বলতেছি 0.7 আর এটা এই দুটো ভাগ করে দিলে আমার s এর মান বের হয়ে আসতেছে তাই আমি করি 0.2625 ইনটু কি আছে 4200 ইনটু 50 থেকে 30 গেলে 20 ডিভাইডেড বাই 0.7 ইনটু 133.55 মাইনাস 50 এখানে সব কি ভুল করছি দাঁড়াও 133.55 হ্যাঁ 377.01 377.01 স্পেসিফিক হিট ওকে জুল পার কেলভিন পার কেজি এটা কার 377.01 এটা কার এটা হচ্ছে কপারের এটা কি কপারের ঠিক আছে এটা কিসের কপারের আচ্ছা আচ্ছা এটা তো দৃশ্যকল্প 1 এর জন্য দৃশ্যকল্প 1 এ কি বস্তু দেওয়া হয়েছে কপার দেওয়া হয়েছে দৃশ্যকল্প 1 এ কি বস্তু দেওয়া হয়েছে কপার দেওয়া হয়েছে আচ্ছা দেখি ভিডিও চলতেছে কিনা হ্যাঁ ঠিক আছে নিচে জায়গা ছিল তো আচ্ছা নিচে জায়গা নেই ওকে এটা কি কপারের ওকে তা ডান আচ্ছা আচ্ছা এখন দেখি দৃশ্যকল্প 2 এটা মুছে ফেলি এটা কাজ শেষ আমাদের দৃশ্যকল্প 2 কি বস্তু কি উপাদান ধরি আচ্ছা 50 গ্রাম ভরের একটি অপর একটি বস্তুকে তাপমাত্রা 80 ডিগ্রি বৃদ্ধি করা হয়েছে এখানে কিউ এর মান দেওয়াই আছে দেখো 18123.0 জুল ঠিক আছে কিউ এর মান দেওয়াই আছে আচ্ছা এম এর মান কত এম কত এখানে 500 গ্রাম তাই না 500 গ্রাম অথবা 0.5 কেজি ঠিক আছে আচ্ছা আর কি দেওয়া আছে ডেল টি দেওয়া আছে ডেল টি দেওয়া আছে ডেল টি কত 80 ডিগ্রি সেন্টিগ্রেড ওকে আচ্ছা সব দেওয়া আছে তা বের করতে হবে কি AC = what ঠিক আছে AC = what তো আমরা কি জানি Q = MS ডেল টি ঠিক আছে তাহলে এখানে S = কি Q / M ডেল টি এখানে Q কত 18000 ডিভাইড বাই M কত 0.5 ইনটু ডেল টি কত 80 কেলভিন এখন দেখো পার্থক্য কিন্তু সেন্টিগ্রেডের যা 80 কেলভিনও কিন্তু তাই ঠিক আছে পার্থক্যের তো কোনো বিভেদ নাই আচ্ছা তাহলে S বের করি 18000 ডিভাইড বাই 0.5 ইনটু 80 450 কত আসে 450 ওকে তা এটা হচ্ছে 6 চ্যাপ্টার আইটেম ম্যাথ আর কি এখানে দৃশ্যকল্প 1 এখানে যে সংশোধিত করা হয়েছে এইখানে মানটা নিজে দিচ্ছে কারণ হচ্ছে এখানে হয়তো কোশ্চেনে ভুলে এই মানটা দিতে ভুলে গেছিল হ্যাঁ তো ওদের কোশ্চেন এখান থেকে শুরু আছে কিন্তু এই মান ছাড়া কোশ্চেনটা সলভ করা সম্ভব না আচ্ছা কারণ বস্তুর
ছিল কত তাপে তো জানতে হবে, তাই না? সেটা না জানলে আমরা তো বের করতে পারবো না। আচ্ছা, এখন কথা হচ্ছে 133.55 ডিগ্রি সেলসিয়াস 700 গ্রাম ভরের একটি বস্তুকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে কত গ্রাম পানি 262.5 গ্রাম পানিতে নিমজ্জিত করা হলো। মিশ্রণের তাপমাত্রা 50, মানে পানির তাপমাত্রা ছিল 30 ডিগ্রি। দেন এই বস্তুটা ঢালার পর মানে ইকুয়াল যে তাপমাত্রা আসছে সেটা হচ্ছে 50। ধরো এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটাকে আমরা এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটাকে আমরা পানিতে ঢালছি। কোথায় ঢালছি? ধরো এখানে পানি ছিল, এই পানিতে ঢালছি। এই বস্তুটাকে আমরা এই পানিতে রাখার ফলে এই পানি ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, এই পানি ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এই বস্তুটা আসার ফলে এর থেকে হিট পানিতে যাচ্ছিল, পানি এর থেকে হিট নিচ্ছিল, তাই না? এটা যেহেতু তাপ বেশি, টেম্পারেচার বেশি, এর টেম্পারেচার কম, তা এই হিট বর্জন করতেছিল আর এই হিট গ্রহণ করতেছিল। গ্রহণ বর্জন করতে করতে একটা সময়ে এসে থিটা তাপমাত্রায় এসে এরা দুজন স্টপ হয়ে যায়। কেন? এই বর্জনের তাপ আর গ্রহণের তাপ সমান হয়ে যায় বলে এরা থিটাতে এসে আটকে যায়। ঠিক আছে? এই থিটা তাপমাত্রায় এসে এ আর তাপ গ্রহণ করতেছিল না আর এও তাপ বর্জন করতে ছিল না, এরা দুজন সেম। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে ওকে, এটা মিশ্রণের তাপমাত্রা হলো 50, এই থিটার মান কত 50 দেওয়া আছে। ঠিক আছে, ওই জন্য বলছে যে এখানে তাপমাত্রা তো বা ম্যান্ডেটরি দেওয়া থাকবে, বাট এখানে দেয় নেই। আচ্ছা হোক, দৃশ্যকল্প 2, 500 গ্রাম ভরের অপর একটি বস্তু যেটা হচ্ছে তাপমাত্রা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে, 80 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে মানে ছিল T2 বা T1 করছে T2, মানে কি এই 80 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে এটার মানে আমাদের বোঝানো উচিত এটা কিন্তু ডেল টি এর মান। ডেল টি এর মান, ডেল টি মানে কি ছিল একটা দেন হইছে আর একটা, এই দুটো পার্থক্যটাই হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আচ্ছা, বৃদ্ধি করলে এত জুল তাপ প্রয়োজন, এইটা এত জুল তাপ, এটা কি কিউ এর মান, তাই না? তাপ প্রয়োজন। আচ্ছা, এটা হচ্ছে আমার উদ্দীপকের বেসিক। উদ্দীপকের বেসিক দেখি ভিডিওগুলো অফ করে রাখছি কিনা, না ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার উদ্দীপকের বেসিক। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা গ নাম্বার কোশ্চেনটাকে সলভ করি। গ নাম্বার কোশ্চেন সলভ করি। গ নাম্বার কি বলছে? পানির গৃহীত তাপ কত? পানির গৃহীত তাপ কত? এই বস্তুটাকে পানিতে রাখার ফলে পানির গৃহীত তাপ কত? আচ্ছা, তাহলে আমাকে গ নাম্বারের জন্য সলভ করতে হবে পানির গৃহীত তাপ। আচ্ছা, তা পানির গৃহীত বানানে তো ভুলে গেছি, গৃহীত তাপ। ওকে, Q ইকুয়াল টু M S ডেল T। ওকে, এখানে S হচ্ছে স্পেসিফিক হিট বা হচ্ছে আপেক্ষিক তাপ। পানির আপেক্ষিক তাপ কিন্তু পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200। ঠিক আছে, 4200। আচ্ছা, আপেক্ষিক তাপের একক হয়তো কি হবে? জুল পার হচ্ছে কেজি পার কেলভিন। ঠিক আছে, জুল পার কেজি পার কেলভিন। ওকে, জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা, এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ। আর আর ডেলটি কত? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 50 এ দিয়ে গেছে, তাই না? ডেলটি হচ্ছে 50 মাইনাস 30 কত হবে? 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস অথবা হচ্ছে 20 ডিগ্রি কেলভিন। ঠিক আছে, কারণ দুইটা সেলসিয়াস মাইনাস করলে আর দুইটা কেলভিন মাইনাস করলে মান সেমই আসে। আচ্ছা, আর এম কত? পানিতে, তাই না? পানির গৃহীত তাপ। আচ্ছা, এম কত? পানির এম কত? এটা না, আবার বস্তুর এম নিও না, পানির এম, পানির ভর কত? 262.5 গ্রাম।
262.5 গ্রাম, এটাকে 1000 দ্বারা ভাগ করলে কেজিতে আসবে। 1000 দ্বারা ভাগ করলে কয়টা আসবে? 1 2 3, মানে হলো 0.625 262.5 ভাগ 100 করে 0.2625 কেজি। ওকে, তা আমায় গৃহীত তাপ বের করতে বলছে। গৃহীত তাপ কি? এ কিউ বের করতে বলছে, তাই না? তাহলে এম কত? 0.2625 ইনটু স্পেসিফিক হিট কত? 4200 ইনটু ডেল্টা কত? 20। তাহলে কত আসছে আমার এখানে? 4200 ইনটু 20, 22050, ঠিক আছে? 22050 জুল। ওকে, 22050 জুল। এটা কিন্তু পানির ক্ষেত্রে, ঠিক আছে? এখানে আবার হচ্ছে ভরটার ক্ষেত্রে এটা কিন্তু পানির ভরে নিবা, পানির ভর নিবা, বস্তুর ভর নিতে যাও না, ধরা খেয়ে যাবে, ঠিক আছে? যখন বস্তুর জন্য হিসাব করবো তখন বস্তুর ভর, যখন পানির জন্য হিসাব করবো তখন পানির ভর। এই তো গ নাম্বার আমার এটা 22050 জুল, এটা কি পানির গৃহীত তাপ। ওকে, গ নাম্বার শেষ। এখন ঘ নাম্বার, এটা তোলা হয়ে গেলে ডান, ঠিক আছে? আচ্ছা, গৃহীত তাপটা লাগতে পারে 22050। আচ্ছা, গৃহীত তাপটা আমাদের ঘ নাম্বার লাগতে পারে। আচ্ছা, গ নাম্বার আমাদের হয়েছে। এখন ঘ নাম্বার বলছে দৃশ্যকল্প 1 ও দৃশ্যকল্প 2, আমি এটা একবার লিখছি, দৃশ্যকল্প 1 ও 2 এর বস্তু কোন উপাদান দিয়ে তৈরি। তাহলে প্রথমে আমরা দৃশ্যকল্প 1 দেখি, বস্তু কোন উপাদান দিয়ে তৈরি। তাহলে আমরা দৃশ্যকল্প 2 দেখব, বস্তু কোন উপাদান দিয়ে তৈরি। আচ্ছা, দৃশ্যকল্প 1 এ কি বলছে? 133.55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 700 গ্রাম ভরের একটি বস্তুকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে নিমজ্জিত করা হলো। পানির মিশ্রণের তাপমাত্রা 50। আমার এখানে যে বস্তুটা ছিল, এই বস্তুটার ভর, এই বস্তুটার এম দেওয়া আছে ছিল 700 গ্রাম অথবা 0.70 কেজি, ঠিক আছে? আর এটা তাপমাত্রা, টেম্পারেচার দেওয়া আছে ছিল 133.55, ঠিক আছে? আবার অপরদিকে এটা পানির পাত্র, এখানে আমরা পানি নিচ্ছি, এই পানির টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? এই পানির ভর এম ড্যাশ দিয়ে দিছি। আচ্ছা, এটা টি ড্যাশ দি, এম ড্যাশ কত দেওয়া আছে, পানির ভর কত দেওয়া আছে? 262.5 অথবা হচ্ছে 0.2625 কেজি, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে কি উপাদান তৈরি, উপাদান। আচ্ছা, পানির স্পেসিফিক হিট কত ছিল? 4200 জুল পার কেলভিন পার কেজি, ঠিক আছে? এই স্পেসিফিক হিট পানি, তাহলে আমার এর স্পেসিফিক হিটটা বের করতে হবে না? এস ইকুয়াল টু হোয়াট, এই বস্তুর স্পেসিফিক হিট বের করতে হবে না? তাহলে তো বুঝে যাব যে বস্তু, কি জানি বলে, কি বলে, বস্তু কি উপাদানে তৈরি, তাই না? কারণ প্রতিটা বস্তু স্পেসিফিক হিট হচ্ছে কনস্ট্যান্ট। যেমন হচ্ছে টিনের হচ্ছে 210, দেন কপারের হচ্ছে কত, কপারের হচ্ছে 377, হ্যাঁ, আমার পানির হচ্ছে 4200। তা এক একটা বস্তুর স্পেসিফিক হিট কিন্তু এক এক রকম। তাহলে যে বস্তু স্পেসিফিক হিট ওটা কিন্তু কনস্ট্যান্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে এই বস্তুর তাপ কি করবে? এটা বেশি হিটের না, এই বস্তুর তাপ কি? তাপ বর্জন করবে। আর এই কি? তাপ গ্রহণ করবে। তা এ তাপ বর্জন করবে, এ তাপ গ্রহণ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ দুইজনের তাপ থিটা সমান না হয়, যতক্ষণ না দুইজনের তাপ থিটা সমান না হয়। এখন কথা হচ্ছে এই থিটা কিন্তু 50 দেওয়াই আছে, 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এই থিটা কিন্তু দেওয়াই আছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এই পানি অলরেডি 50 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসছে, ঠিক আছে? এই বস্তু কিন্তু 50 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেছে। ওকে, তার কথা হচ্ছে স্পেসিফিক হিট কত? স্পেসিফিক হিট কত? এও কিন্তু 50 পর্যন্ত আসবে, এও কিন্তু 50 পর্যন্ত আসবে। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা ক্যালোরিমিতির নীতিটা জানি। কি জানি? ক্যালোরিমিতির নীতি কি?
গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ। ঠিক আছে, গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ। আচ্ছা এখানে গৃহীত তাপ কি? এম এস ডেল টি। আচ্ছা আর বর্জিত তাপ কি? গৃহীত তাপ কি করছে? পানি করছে না, তা ড্যাশ দিয়ে দিই। হ্যাঁ, ড্যাশ দিয়ে দিই। আচ্ছা আর বর্জিত তাপ কি? এম এস ডেল টি, তাই না? আমাকে এই এসটাকে বের করতে হবে, বর্জিত তাপে এই এসটাকে বের করতে হবে। আচ্ছা তা এই ক্ষেত্রে এম কত? 0.2625 ইনটু স্পেসিফিক হিট কত? 4200 ইনটু ডেল টি কত? 30 থেকে 50 এ গেছে, আপ হইছে, তাই না? 30 থেকে 50 এ গেছে মানে কি 50 মাইনাস 30 আপ হইছে, যেহেতু 30 থেকে 50 এ গেছে 50 মাইনাস 30। আচ্ছা ইজ ইকুয়াল টু এম কত? এখন এই বস্তুকে এম কত? 0.7 কেজি ইনটু স্পেসিফিক হিট কত? বের করতে হবে, এটাকে আমাকে বের করতে হবে ইনটু ডেল টি কত ছিল? 133, দেন থিটা পর্যন্ত যাবে, তাই না? 133 দেন থিটা পর্যন্ত যাওয়ার পরে থেমে যাবে, তাহলে কি হবে? 133.55 মাইনাস 50। ঠিক আছে, 133.55 মাইনাস 50, 50 পর্যন্ত যে থেমে যাবে। আচ্ছা এখন এখান থেকে এস এর মানটা বের করি, এস এর মান বের করব। আচ্ছা আমি একটু সাইডে লিখি, হ্যাঁ, তা কি এখানে লিখে দিই। ওকে, এটা কি আমার এই পুরোটার সাথে এটা আর এটা ভাগ করে দেব, তাহলে আমার এস এর মানটা বের হয়ে আসতেছে, তাই না? এই পুরোটার সাথে এই 0.7 জায়গা নেই তো ওই জন্য এইভাবে বলতেছি 0.7 আর এটা এই দুটো ভাগ করে দিলে আমার এস এর মান বের আসতেছে। তাই আমি করি 0.2625 ইনটু কি আছে 4200 ইনটু 50 থেকে 30 গেলে 20 ডিভাইডেড বাই 0.7 ইনটু 133.55 মাইনাস 50। এখানে সব কি ভুল করছি, দাঁড়াও, 133.55, হ্যাঁ 377.01 377.01 স্পেসিফিক হিট। ওকে, জুল পার কেলভিন পার কেজি, এটা কার? 377.01, এটা কার? এটা হচ্ছে কপারের, এটা কি কপারের। ঠিক আছে, এটা কিসের? কপারের। আচ্ছা আচ্ছা এটা তো দৃশ্যকল্প 1 এর জন্য, দৃশ্যকল্প 1 এ কি বস্তু দেওয়া হয়েছে? কপার দেওয়া হয়েছে। দৃশ্যকল্প 1 এ কি বস্তু দেওয়া হয়েছে? কপার দেওয়া হয়েছে। আচ্ছা দেখি ভিডিও চলতেছে কিনা। হ্যাঁ ঠিক আছে, নিচে জায়গা ছিল তো, আচ্ছা নিচে জায়গা নেই। ওকে, এটা কি কপারের। ওকে, তা ডান। আচ্ছা আচ্ছা এখন দেখি দৃশ্যকল্প 2, এটা মুছে ফেলি, এটা মুছে ফেলি, এটা কাজ শেষ আমাদের। দৃশ্যকল্প 2 কি বস্তু কি উপাদান তৈরি? আচ্ছা 50 গ্রাম ভরের একটি অপর একটি বস্তুকে তাপমাত্রা 80 ডিগ্রি বৃদ্ধি করা হয়েছে। এখানে কিউ এর মান দেওয়াই আছে, দেখো 18123 জুল। ঠিক আছে, কিউ এর মান দেওয়াই আছে। আচ্ছা এম এর মান কত? এম কত এখানে? 500 গ্রাম, তাই না? 500 গ্রাম অথবা 0.5 কেজি। ঠিক আছে, আচ্ছা আর কি দেওয়া আছে? ডেল টি দেওয়া আছে, ডেল টি দেওয়া আছে, ডেল টি দেওয়া আছে। ডেল টি কত? 80 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আচ্ছা সব দেওয়া আছে। তা বের করতে হবে কি? এস ইজ ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, এস ইকুয়াল টু হোয়াট? তো আমরা কি জানি? কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল টি। ঠিক আছে, তাহলে এখানে এস ইকুয়াল টু কি? কিউ ডিভাইড বাই এম ডেল টি। তো এখানে কিউ কত? 18000 ডিভাইড বাই এম কত? 0.5 ইনটু ডেল টি কত? 80 কেলভিন। এখন দেখো পার্থক্য কিন্তু সেন্টিগ্রেড যা
80 কেলভিনও কিন্তু তাই, ঠিক আছে, পার্থক্যের তো কোনো বিভেদ নাই। আচ্ছা, তাহলে এস বের করি। 18000 divided by 0.5 into 80, 450, কত আসে? 450 জুল পার কেলভিন পার কেজি, ঠিক আছে। এই 450 হচ্ছে স্টিলের স্পেসিফিক হিট, ওকে। আচ্ছা, স্টিলের স্পেসিফিক হিট, এই যে একটু কিছু মনে রাখতে হবে, যেমন স্টিলের হচ্ছিল 450, দেন হচ্ছে কপার CuP, কপার হচ্ছে কতদিন দেখলাম, কপার হচ্ছে 377 সামথিং, হ্যাঁ 377 এমন কিছু। আর হচ্ছে টিন, এটা মানে রেখো, টিনের জন্য হচ্ছিল 210, ওকে, টিনের জন্য 210। আচ্ছা, কপার দাম কি দেখলাম, নর্মালি কপারই ছিল, কপার দাম কি দেখলাম 377 এমনই দেখছি। আচ্ছা, তাহলে এই তো ছিল ইজি ম্যাথ, ওকে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে দুটো দর্পণ দেওয়া আছে, এটা চিত্র 1 আর চিত্র 2। তা চিত্র 1 এর বস্তু দূরত্ব নির্ণয় করে, এটা খুবই সোজা, ঠিক আছে। আমার এটা হচ্ছে দর্পণ থেকে হচ্ছে পুরো সেন্টার পর্যন্ত দূরত্ব হচ্ছে 36 আর ফোকাস হলো মাঝখানে, ওকে। আচ্ছা, এখানে প্রতিবিম্ব দেওয়া আছে 6 সেন্টিমিটার, এটা কি ভি দেওয়া আছে, তাই না, ভি দেওয়া আছে। আচ্ছা, তা আবার কি বলতেছে, বস্তু দূরত্ব নির্ণয় করতে বলছে। এখানে আমার ভি দেওয়া আছে, বলতে প্রতিবিম্বের দূরত্ব দেওয়া আছে, বস্তু দূরত্ব কি আমাকে ইউ বের করতে হবে, তাই না। তো আমরা ফর্মুলা কি জানি, 1/v minus 1/u is equal to 1/f, এটা আমরা জানতাম না, 1/v minus 1/u is equal to 1/f। আচ্ছা, এখানে আমার f এর মান কত, f কত, f is equal to c/2, এটা জানতাম না, c কোনটা, এই সেন্টার পর্যন্ত না, সেন্টার কোনটা কত, 36/2 কত আসে, 36/2 18। আচ্ছা, এখন v কত, 6 সেন্টিমিটার, ওকে, এটা হচ্ছে সেন্টিমিটারে আছে, সেন্টিমিটার। তাহলে আমার ইউ বের করতে হবে, ইউ ইজ ইকুয়াল টু হোয়াট, তাই না। আচ্ছা, তা এখানে একটু ভুল করতেছি, আচ্ছা ইউ, আচ্ছা এখানে আমি একটা ভুল করতেছি, হ্যাঁ এখানে প্লাস হবে, বুঝছো, মাইনাস না, প্লাস হবে। আচ্ছা, এটা প্লাস হবে, ওকে। আচ্ছা, এখন করতে হবে কি, আমার 1/u টাকে মানে u টাকে বের করতে হবে। তাহলে 1/u এখানে রাখি, ইজ ইকুয়াল টু 1/f থাকবে মাইনাস 1/v চলে যাবে, তাই না, এখানে প্লাস অবস্থা আছে, ওটা সেটা মাইনাস হবে। আচ্ছা, তা এখানে 1/u থাকলো, 1/f কত, 18 সেন্টিমিটার, 18 প্লাস সরি মাইনাস 1/6, ঠিক আছে। তো দেখি 1/u এর মান কত আসে, 1/u ডিরেক্ট কত আসে, মানটা বের করে দেখি, 1/18 মাইনাস 1/6 কত আসে, 0.02, আচ্ছা 2/9 কত আসে, 2/9। আচ্ছা, এখানে ইউ টাকে যদি উল্টে দেওয়া হয়, তাহলে কি হবে, 9/2 হবে না, তাহলে এটার মান কত আসবে, এটা যদি আমি ইনভার্স করি 9/2, তাহলে এটার মান কত আসবে, 4.5 সেন্টিমিটার। তাহলে আমার ইউ এর মান কত আসছে, 4.5 সেন্টিমিটার।
ইউ আমার 4.5 সেন্টিমিটার দূরে অবস্থিত। ওকে, ইউ আমার 4.5 সেন্টিমিটার দূরে অবস্থিত, আর কিছুই না। এটাই। এটা কি ছিল? গ নাম্বার ছিল। এই ভিডিও চলতেছে? হ্যাঁ, ঠিক আছে, এটা আমার গ নাম্বার ছিল। আচ্ছা, এখন আমার দরকার কি ঘ নাম্বার। ঘনটা এর কি বলছে যে লক্ষ্যবস্তু প্রতিবিম্ব রশ্মি চিত্রে সাজা আঁকাবো। আচ্ছা, রশ্মি চিত্র কিভাবে আঁকাবো? এখানে যে চিত্রটা আছে ওটাই আঁকাবো আগে। ওকে, আচ্ছা, ধরো এটা আমার ফোকাস বিন্দু, চিত্রটা কিন্তু স্কুলে আঁকাবো। হ্যাঁ, এখানে 4 সেন্টিমিটার, এখানে 4 সেন্টিমিটার, এখানে 4 সেন্টিমিটার সাইজ এইভাবে নিবা। আমি এটা আন্দাজে আঁকাচ্ছি। আচ্ছা, আর লক্ষ্যবস্তু ছিল এখানে ও এ। আচ্ছা, লক্ষ্যবস্তু থেকে একটা আলো আসবে, এই দর্পণে পড়বে। লক্ষ্যবস্তু থেকে আলো এসে দর্পণে পড়ে এই ফোকাস বিন্দু দিয়ে বের হবে। এই ফোকাস বিন্দু দিয়ে এই আলোটা বের হবে। ফোকাস বিন্দু দিয়ে আলোটা বের হইল। দেন আরেকটা আলো এই সেন্টার দিয়ে বের হয়ে এই পাশ দিয়ে বের হয়ে যাবে। আরেকটা আলো এই সেন্টার দিয়ে এসে এদিক দিয়ে বের হয়ে ঠিক এখানে এসে মিলিত হবে। এখানে মিলিত হবে, ঠিক আছে? মিলিত হলে এখানে একটা বিন্দু সৃষ্টি হবে। বিম্বটা এইভাবে সৃষ্টি হবে, ও এ। জাস্ট বিম্বটা সৃষ্টি হয়েছে। বিম্বটা কি? বাস্তব, প্রকৃত ও উল্টা, তাই না? এখানে বিম্ব সৃষ্টি হয়েছে। ওকে, এখানে স্কেলে দাগাবো, তাহলে কোনো বাঁকা হবে না। স্কেলে দাগাইলে কোনো বাঁকা হবে না। জাস্ট আন্দাজে দাগাইছে দেখে এইভাবে আঁকবে, ঠিক আছে? এখানে এখন লিখবা যে একটি বিন্দু আর রশ্মি আসলে রশ্মি সেই বলতে গেল, দেন সেন্টার দিয়ে ঢুকে পাশে বের হলো, দেন মিলিত হয়েছে। ওকে, এটি অনেক সহজ, ইজি ছিল, ইজি কাজ। আচ্ছা, ওকে, তা এখন হচ্ছে চলপদ্ধতিটা ম্যাথ এখানে রাজশাহী বোর্ডের 2024 সালে আসা। তা Q1 Q2 মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। গ নাম্বার কি বলছে? Q1 আর Q2 মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, আমাদের এখানে ফোর্স দেওয়া আছে। কি দেওয়া আছে? ফোর্স দেওয়া আছে, ঠিক আছে? দেন এখানে আমরা দেখো Q1 ও কিন্তু দেওয়া আছে, Q2 ও দেওয়া আছে, Q1 দেওয়া আছে, Q2 ও দেওয়া আছে, ঠিক আছে? তাহলে বের করতে হবে মধ্যবর্তী দূরত্ব। কি বের করতে হবে? মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব কি দ্বারা প্রকাশ করি আমরা? ধরো r দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফর্মুলা কি জানি? F = K Q1 Q2 / r², ঠিক আছে? আচ্ছা, এই K কিন্তু একটা ধ্রুবক। এই K টা কি? একটা কিন্তু ধ্রুবক, 9 × 10⁹, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের f এর মান কিন্তু দেওয়া আছে। দেখো f এর মান কিন্তু দেওয়া আছে 4.5 × 10⁻12 K কত? 9 × 10⁹, Q1 কত? 100, আর Q2 কত? 80। 100 × -80, ওকে? আচ্ছা, r²। আচ্ছা, আচ্ছা, এখন আচ্ছা এখানে -80 মাইনাস দিলেও হবে, না দিলেও হবে, দেও, সমস্যা নাই। আর এর মান তো মাইনাস আসবে না, মাইনাস না দিলেও হবে, ঠিক আছে? যে চার্জ দিয়ে চিন্তা করো, এখানে আমাকে আর বের করতে হবে। আচ্ছা, তাহলে আমি এই জিনিসটাকে রাখি আর এটাকে নিচে নিয়ে আসি। 4.5 × 10⁻12 ডিভাইড বাই 9 × 10⁹ ইজ ইকুয়াল টু 100 × 80 ডিভাইড বাই r², ঠিক আছে? মাইনাস থেকে এখানে ঋণাত্মক জিজ্ঞেস মান বোঝাচ্ছে না, জাস্ট ঋণাত্মক কথাটা বোঝাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার এই r² বের করতে হবে, তাই না? আচ্ছা, এটার মান দিয়ে কত আসে? এই জায়গাটার মান দিয়ে কত আসে? 4.5 × 10⁻12 ডিভাইডেড বাই 9 × 10⁹। এখানে জাস্ট 500 আসতেছে, ঠিক আছে? 500 = এখানে আসছে 8000 ডিভাইড বাই r²। মাইনাস না দেওয়ার কারণ হচ্ছে r এর মান তো মাইনাস হবে না, তাই এখানে মাইনাস ইউজ করলামই না। আচ্ছা, এখন এই r টিকে উপরে আনবো, 500 কে নিচে আনবো আর রুট করে দেব।
কি করব, এই 8টাকে আনবো, রুট করে দিব, 8000 8000 এর মতো থাকবে আর নিচে 500 চলে আসবে। তো এখানে আমার r এর মান কত আসছে, রুট ওভার 8000 ডিভাইড বাই 500, 4 মিটার। ঠিক আছে, আর আমার কত আসছে 4 মিটার। ঠিক আছে, তাহলে আমার গ নাম্বারটা, ওকে, গ নাম্বারটা। আচ্ছা, গ নাম্বার নিয়ে কোনো প্রেশার নেই। এখন কথা হচ্ছে ঘ নাম্বারে, বুঝলাম? ওকে, এখন হচ্ছে ঘ নাম্বারে। ঘ নাম্বারে কি বলছে যে Q1 ও Q2 এর সংযোগ রেখার কোন স্থানে চার্জ রাখলে তীব্রতা সমান হবে। একটা জিনিস দেখো, আমার এখানে একটা Q1 চার্জ আছে আর এখানে আমার একটা Q2 চার্জ দিয়ে রাখছে। এটা কিন্তু প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ। ঠিক আছে, এরা দুজন দুজনকে আকর্ষণ করবে। ওকে, তা আমি যদি তড়িৎ প্রাবল্য সমান পেতে চাই, তাহলে নিশ্চয়ই আমার একটা 1 কুলম্ব চার্জ আমাকে মাঝখানে রাখতে হবে। 1 কুলম্ব চার্জ আমাকে মাঝখানে রাখতে হবে। এইটা চার্জ না, আমি জাস্ট এই বিন্দুটা দিছি না, এটাই হচ্ছে চার্জ। ঠিক আছে, টেস্ট চার্জ। ওকে, এই চার্জটাকে মাঝখানে রাখতে হবে। এখন যদি আমি বলি যে তড়িৎ প্রাবল্য, মনে করো তড়িৎ প্রাবল্য হচ্ছে 0 পাইতে চাই, 0, এর ভিতরে তড়িৎ প্রাবল্য 0 হবে না, তাই না? 0 পাইতে চাইলে আমাকে বাইরে চার্জ নিতে হবে, বাইরে কোথাও চার্জ নিতে হবে। তা যেহেতু তড়িৎ প্রাবল্য সমান চাচ্ছে, তা চার্জ আমার এখানে, তড়িৎ প্রাবল্য কি, এটা আমার এটা কিউ চার্জ। এই চার্জটা Q1 চার্জ একে তড়িৎ প্রাবল্য বল দিবে, একে তড়িৎ প্রাবল্য বল কি করবে, বিকর্ষণ করবে। ঠিক আছে, আবার এ কি করবে, এও একটা তড়িৎ প্রাবল্য বল দিয়ে আকর্ষণ করবে। ঠিক আছে, এও একটা নেগেটিভ চার্জ, এও একটা তড়িৎ প্রাবল্য বল দিবে। ওকে, এখন এমন ভাবে করতে হবে যাতে আমার এই তড়িৎ প্রাবল্য মান সমান থাকে, তড়িৎ প্রাবল্য কি থাকবে, সমান থাকবে। ওকে, আচ্ছা, তা আমি ধরে নেই এখানে যে মাঝখানে যে চার্জটা রাখছি, এটার দূরত্ব কত, 4 মিটার বের হলো না, দূরত্ব 4 মিটার বেরিয়েছে না। আমি ধরে নিচ্ছি এইটা থেকে এর দূরত্ব হচ্ছে x মিটার, তাহলে এইটা থেকে এর দূরত্ব হবে চলো 4 - x মিটার, তাই না? এটা থেকে দূরত্ব হবে 4 - x মিটার। আচ্ছা, আমরা তড়িৎ প্রাবল্য কি জানি, E কি জানি, F/Q, অথবা 9 × 10⁹ Q ডিভাইডেড বাই R², তাই না? আচ্ছা, এটা কিন্তু তড়িৎ প্রাবল্য জানি। ওকে, এটা কিন্তু আমরা জানি, এই ইকুয়েশন আমরা জানি। আচ্ছা, এখন করতে হবে কি, তড়িৎ প্রাবল্য সমান থাকবে, অর্থাৎ এখানকার E এখানকার E সমান থাকবে। আচ্ছা, এখন এখানকার মান বসে E এর E কি, 9 × 10⁹ Q বাই R²। আচ্ছা, এটা কিন্তু আর কত, x² = 9 × 10⁹ Q বাই কত, 4 - x²। আচ্ছা, এখন এইটা আর এটা কিন্তু কাটা যায়, কনস্ট্যান্ট কিন্তু দুইটা বরাবর কাটা যায়। ওকে, এটা Q1, এটা Q2। আচ্ছা, এখন কথা হচ্ছে এই Q1 কত, 100 কুলম্ব, x² = Q2 কত, -80 কুলম্ব, 4 - x²। ঠিক আছে, আচ্ছা, এখন আচ্ছা সাইড একটু মুছে দিই, এই সাইডটা একটু মুছে দিই, কারণ এখানে আমাদের জায়গা লাগবে, প্রচুর জায়গা লাগবে। আচ্ছা, এখন আমি করব কি, আমি এটাকে উপরে নিয়ে আসবো আর 100টাকে নিচে নিয়ে যাব। কি করব, এখানে আমি এটা 4 - x² উপরে নিয়ে আসতেছি, নিচে x² আছে, আর এখানে -80 আছে আর নিচে 100 আছে। ঠিক আছে, আচ্ছা, এখন এটাকে পুরোটা অল স্কয়ার বলা যায়। দেখো 4 - x / x, এটাকে অল স্কয়ার বলা যায়। ওকে, এটা কাটা গেলে যা হচ্ছে 0.8 -0.8 থাকতেছে, অথবা এখানে চার্জ না দিলেও হবে, কারণ যেহেতু ইকুয়েশন ক্যালকুলেশন করতেছি, এখানে চার্জের মান মানে ঋণাত্মক না দিলেও চলবে। ওকে, ঋণাত্মক না দিলেও চলবে। আচ্ছা, এখন আমরা করব কি, এই বর্গটাকে এই পাশে নিয়ে যাব, 4 - x থাকলো ডিভাইড বাই x থাকলো, এখানে বর্গটাকে 0.8 এ নিয়ে আসলাম। ওকে, এখন এটার মান বের করব, দেখি তো দেখা যাচ্ছে কি ওই পাশে জায়গা আছে কিনা, না জায়গা নেই। আচ্ছা, এটা আমরা এখানে করি, এই পাশে করি। আচ্ছা,
তাহলে রুট 0.8 তাহলে 4 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স ইজ ইকুয়াল টু কি থাকে 0.894। আচ্ছা অথবা এই দেখো x একবার 4 দ্বারা ভাগ যায় 4 বাই x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0.894। আচ্ছা অথবা 4 বাই x ইজ ইকুয়াল টু 1 টা ওই পাশে চলে যাবে তাহলে 0.894 প্লাস 1 তাহলে কি থাকতেছে x টাকে উপরে নিয়ে যাই এর নিচে নিয়ে আসি 4 ডিভাইড বাই 1 প্লাস কত আসবে 1.0894 এর দুটো যোগ করে কিন্তু এটা আসছে is equal to x ওকে ওকে দেখি 0.894 যোগ 1 কত আসবে হ্যাঁ ঠিক হ্যাঁ এখানে 0 কেন এদিকে যোগ করলে তো 1.894 আসবে আমি মাঝে 0 দিয়ে দিয়েছি ওটা কনফিউজ হয়ে গেছে। আচ্ছা তাহলে এখন x এর মান কত আসবে x এর মান কত আসবে x এর মান আসবে 4 ডিভাইড বাই 1.894 কত আসছে 2.11 মিটার। তাহলে কি 4 মিটারের মধ্যে 2.11 মিটার যে এইখান থেকে 2.11 মিটারে যে এখান থেকে 2.11 মিটারে যে আমার চার্জের বিভব শূন্য ঠিক আছে বিভব বলবে কি বলবে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা সমান ওকে ওকে এটি ওকে তাহলে রাশিয়ার উপরে আমরা আরেকটা কোশ্চেন আসি এটা চলতরিদের বর্তনীর তুল্য রোধ বের করতে বলেছে ঠিক আছে বর্তনীর তুল্য রোধ। আচ্ছা এটা কিন্তু সহজ একটা বর্তনী কিন্তু তুমি চাইলে এটাকে আবার সাজাইতেও পারো তুমি যদি চাও যে খুব সোজাভাবে করতে চাও তাহলে এটাকে সাজাতে পারো কিভাবে সাজাবা দেখো এত হিবিজিবি আছে না এটাকে আমি সাজাতে পারি আমার এখানে ব্যাটারি ছিল না এটা ব্যাটারি ওকে ব্যাটারি থেকে যে একটা রোধ আসছে R1 রোধ আসছে R1 ঠিক আছে দেন কি হইছে R2 গেছে R2 ওকে তারপর কি হইছে দুইটা ভাগ হইছে তাহলে এই বিন্দুতে একটা ভাগ দুইটা ভাগ আচ্ছা একটা ভাগে কি গেছে R3 গেছে আর হচ্ছে R4 গেছে আরেকটা ভাগে কি গেছে এই আরেকটা ভাগে এসে আবার দুইটা ভাগ হইছে কি কি গেছে R6 হইছে আরেকটা কি হইছে R5 হইছে এই R5 হইছে ওকে আচ্ছা দেন এই দুইটা এক হয়ে দুইটা একসাথে হয়ে আমার এইটার সাথে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তোমরা চাইলে R1 টা এখানে এখানে লিখতে পারো আচ্ছা R1 কত ছিল 6 ওহম R2 কত ছিল 5 ওহম আচ্ছা R3 কত ছিল 4 ওহম R4 কত ছিল 6 ওহম R6 এর 20 ওহম R5 হচ্ছে 20 ওহম ঠিক আছে আচ্ছা দেখি ভিডিও অন করছি কিনা হ্যাঁ ঠিক আছে ওকে এখন এই তুল্য রোধ বের করতে হবে আচ্ছা এখন দেখো আমার R1 R2 এরা কি সমান্তরালে আছে না সমান্তরালে আছে R1 R2 সমান্তরালে আছে তাহলে R1 ও R2 সমান্তরালে সরি এই সমান্তরালে শ্রেণীতে সিরিজে শ্রেণীতে থাকলে কি হবে RP R1 যোগ R2 শ্রেণীতে কি হয় একসাথে যোগ হয়ে যায় না R1 কত 6 যোগ R2 কত 5 তা কত আসছে 11 ওহম আমার এই জায়গাটা শেষ ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে এই জায়গার হিসাব নিকাশ আচ্ছা এখন আমার R3 R4 এরা শ্রেণীতে আছে না R3 R4 এরা শ্রেণীতে আছে R3 ও R4 শ্রেণীতে আছে শ্রেণী তাহলে কি হবে RP আচ্ছা এটাকে RP1 দেই এটাকে RP2 দেই ঠিক আছে RP2 এই দুটোর জন্য কি আসবে
R4 প্লাস আর ও R3 যোগ R4, R3 যোগ R4, R3 কত 4 যোগ হচ্ছে 6 কত আসে 10 ওহম। ওকে, আচ্ছা এখন আসি এইটার ক্ষেত্রে, এটা হইলো এখন আসি এটার ক্ষেত্রে। এই দুটো কি প্যারালালে আছে না, সমান্তরালে আছে না? আচ্ছা এটাকে আমি একটু সাইডে লিখি, এইখানে আমি একটু সাইডে লিখি। এখন দেখো এরা যদি কিন্তু সমান্তরালে আছে, R6 R5, R6 ও R5 সমান্তরালে যদি থাকে তাহলে সমান্তরালে থাকার সূত্র কি 1/RS = 1/R6 যোগ 1/R5। আচ্ছা এখন 1/R6 কত 20, 1/20 প্লাস 1/20, তাই না? তা এই দুটোকে আমরা লসাগু করি, 20 থাকে এখানে 1 প্লাস 1 কত আসে 2/20, 1/RS কি 2/20 না? তাহলে কি আসে এই 2 এটা কাটলে কি হয় 10 হয়, তার মানে কি 1/10 উল্টে দাও, RS কে উল্টে দিলে কি হবে 10 ওহম। ঠিক আছে, RS কি আছে 10 ওহম। এখন এই RS আর এই RP2 এই দুটো আবার সমান্তরালে আছে না, এই দুটো আবার সমান্তরালে আছে। তাহলে লিখতে পারি, এখানে লিখি RS ও RP2 এরা সমান্তরালে আছে, সমান্তরাল। দেখি জায়গা আছে কিনা, নিচে যে লিখবো তোমরা দেখতে পাবে কি দেখি, পারবা একটু পারবা, হ্যাঁ একটু পারবা। ওকে, তা কি তাহলে 1/RS প্রাইম দি, হ্যাঁ যদি এইটা মিলে একটা আসবে = 1/RS প্লাস 1/RP2। আচ্ছা এখন আমি এটার মান বসাতে, 1/RS এর মান কত 10 ওহম যোগ RP2 এর মান কত 10 ওহম, তাই না? এই যে RP2 এর মান 10, RS এর মান 10। আচ্ছা এখন এই দুটোকে লসাগু করি, তাহলে কি আসছে 10 আসছে 1 প্লাস 1, তা থাকতেছে কি 2/10 বা 1/5, এটা কি 1/RS প্রাইম এর মান 1/5। এখন RS টাকে উল্টা দিলে এটা উল্টা যাচ্ছে, তাহলে আলটিমেট RS প্রাইম কি আসছে 5 আসছে, তাই না? RS প্রাইম 5 আসছে, তার মানে এই জায়গাটা তুল্যরোধ 5 আসছে, আর এই জায়গাটা তুল্যরোধ কত, এখন এই জায়গার তুল্যরোধ আর এইটা এখন আবার শ্রেণী হয়ে গেছে না, দেখো এইটা আর এই জায়গাটা তুল্যরোধ কিন্তু RS প্রাইম, এই জায়গার তুল্যরোধ এটা কিন্তু আবার শ্রেণী হয়ে গেছে না, তাহলে এটা কি RP1, এই দুটো কি RP1 না? তাহলে RP1 ও RS প্রাইম শ্রেণীতে যদি থাকে তাহলে কি হবে, তাহলে তুল্যরোধ R অফ ইকুইভ্যালেন্ট কি আসবে RP1 যোগ RS প্রাইম। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, নিচে লেখা যাবে, সমস্যা হবে না, লেখা যাবে, হ্যাঁ লেখা যাবে। আচ্ছা তো এটার মান কত 5, ও RS এর মান 5, আর RP এর মান কত 11 ওহম, 11 যোগ 5 কত আসছে তাহলে 16 ওহম। তাহলে তুল্যরোধ কত, তুল্যরোধ এটা ইকুইভ্যালেন্টকে তুল্যরোধ, তা তুল্যরোধ কত, পুরো বর্তনীর তুল্যরোধ হচ্ছে 16 ওহম। ওকে, এটা হচ্ছে আমার বর্তনীর তুল্যরোধ বের করলাম, তারপর বর্তনীর তুল্যরোধ বের করা শেষ। আবার তোমরা যদি ক্যালকুলেশন করো যে এই দুটোকে আলাদা ক্যালকুলেশন করলা, আবার এই দুটো যোগ করে আবার এখানে করলা, দেন একসাথে যোগ করে দিলা, তাও হবে। আবার যদি মনে করো যে না একটু বর্তনীর পেঁচালে আসছে, তাই একটু সাজায় নিয়ে করি, সেটাও পারবা, একভাবে করলেই হলো, বাট করো, ঠিক আছে? ওকে, তো এইভাবে দেখাই দিলে এখানে আমার 3 মার্ক ডান। ঠিক আছে, তাহলে বর্তনীর তুল্যরোধ কত 16 ওহম ডান। আচ্ছা এখন আসবো আমরা ইয়াতে ঘ নাম্বারে। ঘ নাম্বার বলছে R4 R6 এর মধ্যে ক্ষমতা সমান হবে কিনা, ঠিক আছে? ক্ষমতা সমান হবে কিনা, তা দেখি R4 কোথায় আছে, R4 আছে এইখানে, আর R6 কোথায় আছে, R6 আছে এইখানে।
তাহলে এর ক্ষমতা সমান হবে কিনা। আচ্ছা, আমরা ক্ষমতা ইকুয়াল টু কি জানি, একটা জিনিস দেখি, ক্ষমতা ইকুয়াল টু কি জানি, P ইজ ইকুয়াল টু VI, এটা জানি। আবার আবার আমরা কি জানি, V ইজ ইকুয়াল টু IR, এটাও জানি কিন্তু, তাই না? V ইকুয়াল টু IR, এটা কিন্তু ক্ষমতা না, V এর। তাহলে এটা কি লিখতে পারি, I অথবা I স্কয়ার R। তাহলে তুমি ভোল্ট বের করেও কাজ করতে পারো বা I বের করেও কাজ করতে পারো। তো আমার কাছে বেটার মনে হয় I বের করে কাজ করা, কারণ যেহেতু R আমাকে নির্দেশ করে দিচ্ছে, তা I বের করে কাজ করাটাই মনে হয় আমাদের কাছে বেটার হবে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমার কারেন্ট কত, I কত, তড়িৎ প্রবাহ কত, এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তড়িৎ প্রবাহ কত। আচ্ছা, আমরা গ হতে পাই, গ হতে পাই তুল্য রোধ কি পাই, তুল্য রোধ কি পাই, 16 ওহম, তাই না? তুল্য রোধ পেয়েছে 16 ওহম। আর দেয়া আছে V কত, 80 ভোল্ট। ঠিক আছে, তাহলে তড়িৎ প্রবাহ V ইজ ইকুয়াল টু IR, অথবা আমি যে I বের করতে চাই তাহলে V/R। ঠিক আছে, তা V কত আমার 80, আর R এর মান কত 16, তাহলে আমার তড়িৎ প্রবাহ কত বের হবে, ক্যালকুলেটর করি, 80 ভাগ 16, 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার, এই 5 অ্যাম্পিয়ার কি, এখান থেকে যে I বের হবে এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখান থেকে যে I বের হবে এটা 5 অ্যাম্পিয়ার। একটা কথা, তড়িৎ প্রবাহ শ্রেণীতে থাকলে রোধের ভিতর দিয়ে গেলে কোনো লস হবে না, ভোল্টেজ কিন্তু ড্রপ খাবে। ভোল্টেজ এখান থেকে এখানে গেলে ভোল্টেজটা ড্রপ খাবে, এখান থেকে এখানে গেলে ভোল্টেজ ড্রপ খাবে, কিন্তু তড়িৎ প্রবাহের কোনো তারতম্য ঘটবে না। তড়িৎ প্রবাহের তারতম্য ঘটবে পয়েন্টে, যে এখানে যে পয়েন্ট আছে না, এই পয়েন্টে যে তড়িৎ প্রবাহ দুটো ভাগ হয়ে যাবে, I দুটো ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এই পয়েন্টে এসে তড়িৎ প্রবাহ দুইটা ভাগ হয়ে যাবে, কিন্তু এই দুই পয়েন্টে আবার ভোল্টেজ সমান। এই দুই পয়েন্টে ভোল্টেজ সমান, যখন আমরা এটা নিয়ে লেকচার নিব তখন আমরা দেখব এই দুই পয়েন্টে ভোল্টেজ সমান, আর তড়িৎ প্রবাহ দুই জায়গায় ভাগ হয়ে যাবে, দুইটা ভাগ হয়ে যাবে। ধরো এখানে I আসতেছে, এই জায়গায় যায় I ভাগ 2 হয়ে গেল, I ভাগ 2 না, এখানে I1 হয়ে গেল, এখানে I2 হয়ে গেল, এটা যে রোধ হিসেবে দুটো ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এখানে এর রোধ বেজেছে একটা ভাগ হয়ে যাবে, এর রোধ বেজেছে একটা ভাগ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমার এই 5 অ্যাম্পিয়ার এই বিন্দু পর্যন্ত কিন্তু I ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার ছিল, এরপর দুটো আলাদা আলাদা হয়ে যাবে। এখন আমার চাইছে কি R4, তার মানে R4 কই আছে, এই রাস্তাটা আছে না, তাহলে এই রাস্তাটায় তড়িৎ প্রবাহ কত হয়ে আসবে সেটা আমাকে দেখতে হবে। এই রাস্তাটায় তড়িৎ প্রবাহ কত হয়ে আসছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমরা এইভাবে লিখব, এটা অ্যাম্পিয়ার, হ্যাঁ, তাহলে R4 এর পথে, ঠিক আছে, R4 এর পথে, আচ্ছা R4 এর পথে তড়িৎ প্রবাহ R4 এর পথে তড়িৎ প্রবাহ, এই পথে তড়িৎ প্রবাহ দিয়ে আমার এখানে পাওয়ারটা বের করব। ঠিক আছে, এই পথে তড়িৎ প্রবাহ দিয়ে আমরা এখানকার পাওয়ারটা বের করব। তাহলে এখন আমার কাজ হচ্ছে এই জায়গা আর এই বিন্দু, ধরো এটাকে A ধরি, এটাকে P ধরি, এই দুই বিন্দুর তড়িৎ ভোল্টেজ কত ছিল, কি বলি, এই দুই বিন্দুর কি ছিল, তুল্যরোধ কত ছিল, আর AB এর তুল্যরোধ কত ছিল, 5 ওহম ছিল না, দেখো 5 ওহম ছিল, একটু আগে কিন্তু বের করছিলাম, এটা তুল্যরোধ 5 ওহম ছিল। হ্যাঁ, তাহলে এখন আমি V এই জায়গার এই বিন্দু আর এই বিন্দুর ভোল্টেজটা বের করব, V IR। ওকে, I কত 5 ইনটু R কত 5, 5 5 কত 25 ভোল্ট। ঠিক আছে, আমার এখানে 25 ভোল্ট পেয়ে গেছে। আচ্ছা, এই দুই বিন্দু তড়িৎ প্রবাহ 25 ভোল্ট বের হয়েছে। এখন কথা হচ্ছে এই মাথা দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ ঢুকছে এটা আমাকে বের করতে হবে। এটার জন্য কি দরকার, এই দুটার তুল্যরোধ দরকার। তাহলে তাহলে তাহলে
R3 ও R4 এর R অফ ইকুইভ্যালেন্ট তুলনারোধ কত? R3 R4 এর তুলনারোধ কত? 4 আর 6 কত? 10 ওহম। ঠিক আছে, তা এখন এখানে তড়িৎ প্রবাহ V IR, তাহলে I1 I1R লিখি, R ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, তাহলে I কি হবে? V বাই R ইকুইভ্যালেন্ট, এটা VAB। একই তো, ফর্মুলা তো একই, V IR ইকুইভ্যালেন্ট। ওকে, এখানে ভোল্টেজ কত আসছিল? 25, আর এটা কত? 10, কত? 2.5 অ্যাম্পিয়ার। দেখো 5 অ্যাম্পিয়ার আসছে, দুইটা ভাগ হয়ে গেছে, একটা 2.5 গেলে তাহলে একটা কত হবে? 2.5 হবে। এই পথে 2.5, এই পথে 2.5, এই কিন্তু আই আসতে 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 ভাগ হয়ে গেছে। ঠিক আছে, 2.5 হয়েছে। এখন কথা হচ্ছে, এখন তো এম্পিয়ার ড্রপ খাবে না, তাহলে এই জায়গার আমরা পাওয়ার বের করব। আমরা পাওয়ার ইকুয়াল টু কি জানছি? পাওয়ার ইকুয়াল টু কি জানছি? এটা কিন্তু ক্ষমতা ইকুয়াল টু কি? আই স্কয়ার আর না? আই কত? 2.5 স্কয়ার ইনটু আর কত? 6 ওহম। কত আসে দেখি? 2.5 স্কয়ার ইনটু 6 আসলে 36.5। 36 নাকি 37? ও 37.5 ওয়াট। ঠিক আছে, 37.5 ওয়াট। ওকে, আচ্ছা, এটার একটা ক্ষমতা বের হইলো। আবার এটা কিসের ক্ষমতা বের হইলো? এটা কিসের ক্ষমতা বের হইলো? R4 এর ক্ষমতা। R4 এর ক্ষমতা বের হইলো। আমরা এখন R4 এর ক্ষমতা বের করলাম। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত হইছে। আমি এই জায়গাটা মুছি, এই পর্যন্ত হইছে। এখন এই জায়গাটা একটু মুছি আমি। ওকে, এই জায়গাটা একটু মুছি। এখন সেকেন্ড ধাপ, আমার তো R4 এর বের হলো, আমার R6 এর বের করতে হবে। R6 এর বের করতে হবে। R6 এর কি? দেখো, এই দুই প্রান্তের বিভব পার্থক্য যা, এই দুই প্রান্তের বিভব পার্থক্য তো সেমই হবে। সেম হবে না? ভোল্টেজ ড্রপ তো খায় নাই, এখানে কি ভোল্টেজ ড্রপ খাইছে? এই দুই প্রান্তের বিভব পার্থক্য আস্তে আস্তে এইখানে যা, এইখানে তো তা, তো এইখানে বিভব পার্থক্য সেম। তাহলে কি আমরা P ইকুয়াল কি জানি? P আউট, P ইকুয়াল কি জানি? P ইকুয়াল টু VI, তাই না? আচ্ছা, আবার V ইকুয়াল টু IR যদি হয়, তাহলে I ইকুয়াল টু কি? V বাই R, তাহলে V ইনটু V বাই R। আচ্ছা, তাই কি হচ্ছে? V স্কয়ার বাই R। এটা কি? পাওয়ার। কারণ আমি এখানে V দিয়ে আমি এটা কাজ শেষ করতে পারি, তাই না? V দিয়ে এটা কাজ শেষ করা যায়। আচ্ছা, তাহলে এইখানকার বিভব কত? 25 ভোল্ট না 25, এর উপরে স্কয়ার। আর আর কত? R6 এর আর কত? 20। তাহলে কত আসে? 25 স্কয়ার ডিভাইডেড বাই 20, 31.25। 31.25, এটা কি আসছে? ওয়াট। তাহলে কি সমান আসছে? না, দুইটার মান সমান আসছে না, দুইটা মানের পার্থক্য আছে। ঠিক আছে, তা এটা কিসের ছিল? R6 এর ছিল, আর ওইটা কিসের ছিল? R4 এর ছিল। R4 এর ক্ষমতা এটা, R6 এর ক্ষমতা এটা। ঠিক আছে, ডান। এন্ড দ্যাটস ইট। দুইটার সমান ছিল না। ওকে, এন্ড লাস্ট ম্যাথ। ও এখানে দেখা যাচ্ছিল না, আমি একটু সরাই দিই। হ্যাঁ, ওকে, তাহলে আমরা লাস্ট ম্যাথে চলে আসছি। আচ্ছা, এইগুলো ম্যাথে জাস্ট একটা দুটো ফর্মুলাতেই পুরো ম্যাথ শেষ। এখন ছিল NP বাই NS ইজ ইকুয়াল টু VP বাই VS ইজ ইকুয়াল টু IS বাই IP। এটা জাস্ট উল্টা, এই দুটো কিন্তু সেম। এটা N, ও না N, এটা এই ফর্মুলাতেই পুরো চ্যাপ্টার ক্লোজ এখানে। আর মাঝে মাঝে পাওয়ার বের করতে বলে, পাওয়ার P ইজ ইকুয়াল টু VI, এটা VP হইলে এটা IP, অথবা VS হলে IS, তাই না? পাওয়ার যেটা যার সাথে তা। আচ্ছা, এখানে ছিল, এটা ছিল প্রাইমারি কুণ্ডলী, এটা ছিল সেকেন্ডারি কুণ্ডলী। এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি কুণ্ডলী। এখান থেকে কারেন্ট ঢুকবে, ওটা বের হবে, ওটা আউটপুট, এটা ইনপুট, এটা আউটপুট। ঠিক আছে, আর এখানে কত অ্যাম্পিয়ার ঢুকতেছে সেটা ছিল IP, কত বের হচ্ছে? IS। আচ্ছা, এটা হচ্ছে বেসিক। ঠিক আছে, এটা দিয়ে পুরো অধ্যায় শেষ। এই চ্যাপ্টারের নাম্বার তো অনেক সোজা। আচ্ছা,
এখানে বলছে আউটপুটে তড়িৎ বিভব বের করো, তড়িৎ বিভব বের করতে বলছে। তা আমার কি কি দেওয়া আছে, এনপি দেওয়া আছে, এনপি কত দেওয়া আছে 800, এএনএস কত দেওয়া আছে 6000, আচ্ছা ভিএন কত দেওয়া আছে, ভিএন কত দেওয়া আছে 200 ভোল্ট ঢুকাইছে 200, তা ভিএস আমাকে বের করতে হবে, ভিএস কত, ঠিক আছে। তাহলে কি ফর্মুলা কি, এনপি বাই এনএস ইকুয়াল টু ভিপি বাই ভিএস। আমাকে ভিএস টা বের করতে হবে, ভিএস বের করতে হলে কি করতে হবে, ভিএস ইজ ইকুয়াল টু ভিএস উপরে নিলাম, এনপি নিচে নিব, এনপি নিচে নিব, ভিপি উপরে থাক, এনএস উপরে নিব, সরি। আচ্ছা ভিপি কত আমার, ও ভিপি কত, ভিপি কত, ভিএন কেন দিছি ভাই, ভিপি 200 ইনটু এনএস কত 6000, এনপি কত 800, আলহামদুলিল্লাহ 200 গুণন 1,17,000 ভাগ 800 1500, 1500 ভোল্ট, 1500 ভোল্ট, ঠিক আছে। দেখো আমি 200 ভোল্ট দিয়ে 1500 ভোল্ট পাচ্ছি, কত বড় জিনিস এখানে, আপনারা 1500 ভোল্ট পাচ্ছি, ঠিক আছে। এটাকে আমরা ভিএস পেয়েছি। আচ্ছা এখন তড়িৎ মোটর কার্যকর হবে কিনা, আছে এখানে দেখো যন্ত্রটি 12.5 কিলোওয়াট এর মোটরের সাথে যুক্ত করা হয়েছে, এই জায়গাটা এটা 12.5 কিলোওয়াট মোটরের সাথে যুক্ত করা হয়েছে। এখন কথা হচ্ছে যে আমি যে এখানে 200 দিলাম ওখানে কত পাওয়ার পাবো, এটা কিন্তু কিলোওয়াট, কিলোওয়াট কি পাওয়ার না, তা কত পাওয়ার পাবো ওই পাওয়ারের বেসিসে দেখবো যে আমার মোটর চলবে কিনা। যদি আমি 12.5 কিলোওয়াটের বেশি পাওয়ার পাই তাহলে মোটর চলবে, যদি কম পাওয়ার পাই তাহলে মোটর চলবে না, ঠিক আছে। আচ্ছা তারপর ভিএস কত পাইলাম আমি 1500 ভোল্ট, লিখে রাখো, লিখে রাখো, লাগলেও রাখতে পারে যেহেতু এই পাশটা ভিএস তো লাগবে। এখন কথা হচ্ছে এই পাশে তড়িৎ প্রবাহ কত পাই, তড়িৎ প্রবাহ একই ফর্মুলা, এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি। আমাকে আইএস টা বের করতে হবে, আইএস কত এনপি বাই এনএস ইনটু আইপি, তাই না। এনপি কত ছিল, এনপি কত ছিল 800 ইনটু আইপি কত, এই যে আইপি কত দেখো 60 অ্যাম্পিয়ার, 60, এনএস কত 6000, এই 0 কাটা, এটা কাটা, এটা কাটা, এই 6 কাটা, জাস্ট 8 অ্যাম্পিয়ার, ঠিক আছে, জাস্ট 8 অ্যাম্পিয়ার থাকে, এনএস কত থাকে 8 অ্যাম্পিয়ার থাকে। তাহলে আমার এখানে পাওয়ার অফ এস কি হবে ভিএস ইনটু আইএস, তাই না। ভিএস কত 1500, 1500 ইনটু কত অ্যাম্পিয়ার 8 অ্যাম্পিয়ার, দেখি 1500 গুণন 8 1200, 12000 ওয়াট। এটাকে আমি কিলোওয়াটে নিয়ে, যদি কিলোওয়াটে নেওয়া আছে ভাগ 1000, 12 কিলোওয়াট। এখন কথা হচ্ছে আমার মোটর তো 12.5 কিলোওয়াট, আমার মোটর হলো 12.5 কিলোওয়াট, আর আমার এখানে আউটপুট হচ্ছে 12 কিলোওয়াট, ঠিক আছে। আমার মোটর হলো 12.5 কিলোওয়াট, আমার এখানে আউটপুট হচ্ছে 12 কিলোওয়াট, তাহলে কি মোটর চলবে, চলবে না। তো আমাদের রাজশাহী বোর্ড 2024 ডান, রাজশাহী বোর্ড 2024 ডান। তোমরা ইউটিউবে কমেন্টে যে দেখো যে আমাদের গ্রুপের নাম আছে, ওই গ্রুপে জয়েন হয়ে যাবে, ওই গ্রুপে আমরা লাইভ ক্লাস নিই, দেন তোমাদের যত প্রবলেম আছে ওই গ্রুপে পোস্ট করবা, আমাদের বাকি স্টুডেন্টরা সেটার উত্তর দিয়ে দেবে, তোমার প্রত্যেকটা প্রবলেম সলভ করে দিয়ে যাবে, কোনো প্যারা নেই, ওকে। তাই এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে নেক্সট বোর্ড।